কি খবর সবার? সবাই আছো ভালো? সবাই শুনতে পাচ্ছ? অডিও ভিডিও ক্লিয়ার কিনা বলো, আমরা শুরু করতে চাই। আজকে আমি অনেক আগে আগে চলে আসছি না, নর্মালিতে এত আগে আসি না। হ্যাঁ, এরকম টাইমে আসি, সেটাও ঠিক। আমাদের জয়েনিং স্লো, এখনো স্লো, অনেকে জয়েন করতেছে, মাত্রই জয়েন করলো অনেকে। সবকিছু ঠিকঠাক আছে, আমরা শুরু করতে পারবো। মেলি গুলি করে দিমু। তারপরে আসো, বিউপি খুব প্যারা দিচ্ছে। না, প্যারার কিছু নাই। নাহিন প্রশ্ন করেছো পোক্ত, এখান থেকে পোক্ত, এটা অন্তঃস্বরগম কি করে হলো? পোক্ত এখানে বললে, পোক্ত বললে তোর পরে আর অ আসে না, কিন্তু পোক্ত বললে, আমরা যখন বলি পাকা পোক্ত হয়েছে, পোক্ত হয়েছে মানে শক্তিশালী হয়েছে, তো পোক্ত লাস্টে একটা অ আসে, এই জন্য এটা অন্তঃস্বরগম। বুঝছো? সব ঠিকঠাক আছে? হুড়মুড় করে সবাই রেডি হয়ে গেছো? কালকে গান শোনেন নাই? না, গান শোনাবো না। বাংলার জন্য পরামর্শ চাই। না, বাংলার জন্য কোনো পরামর্শ আমি দেই না। আমি দেই হচ্ছে হায়ার ম্যাথের পরামর্শ। লাগবে? হায়ার ম্যাথের পরামর্শ দিব, ফিজিক্সের কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কে পরামর্শ দিব। ইনফ্যাক্ট আমি তো হায়ার ম্যাথেরই টিচার। আজকে হায়ার ম্যাথের আলোচনা হবে। আমি হায়ার ম্যাথ ছাড়া পড়াই না, বাংলা বাংলা এসবের আমি ধারধারি না, আমি বাংলা পারি না, বাংলা পরামর্শ দিই না, বাংলা ক্লাসও আমি নেই না। বুঝা গেছে? সুতরাং যেটা পড়াবো সেটা হলো গিয়ে হায়ার ম্যাথ। আজকে হায়ার ম্যাথ ভার্সিটি খ প্লাস গুচ্ছ প্রস্তুতির ম্যারাথন লাইভ ক্লাস, হায়ার ম্যাথ দ্বিতীয় পত্র। এটা হচ্ছে লেকচার 10 পার্ট 2। আমরা হায়ার ম্যাথ আজকে পড়বো বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এটা একটা টপিক, হ্যাঁ, এটা ভ্যাক্টরের টপিক। আমরা চলো ভ্যাক্টর নিয়ে কথা বলি। ঠিক আছে তো নাকি? একজন বলছে কুল ডাউন ভাই। আরে আমার কুল ডাউন করে আমার লাভ কি? হ্যাঁ, কইতাছে বাংলার জন্য পরামর্শ চায়। জুতা চিনস? বাংলার পরামর্শ চাইতে আসছো বাংলার ক্লাসে? পুরা ক্লাসটাই তো বাংলার পরামর্শের ক্লাস। 2.5 ঘন্টা ধরে আমি করি কি? বাংলার পরামর্শই তো দেই। আলাদা করে বাংলার পরামর্শ চাইতে আসে। পৃথিবীর অক্সিজেন নষ্ট করবে না। গেট লস্ট ফ্রম হিয়ার, ওকে? আসো পরামর্শ নিয়ে কথাবার্তা বলি। আমরা আমরা আজকে যেটা পড়বো বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। খেয়াল করো। নাফিসা, হ্যাঁ, একদম ঠিক ধরছস, একদম ঠিক ধরছস। আমি ভালো নাই, আমার তোরা পাগল বানায় ফেলাইছস, মাথা আমার খারাপই, সত্যই বলছস। আমরা চলো আমরা দেখি আমরা কি ধরনের ভুল করে থাকি। আমরা ভুল করে থাকি বানান ঘটিত, অপ্রচলিত, দুর্বোধ্য শব্দ ব্যবহার করি। উপমা বা অলংকারের ব্যবহার যদি ভুল হয়, বাক্যের ভুল হয়, বাক্যের গঠনজনিত ভুল আমরা করি। তারপরে বাহুল্য দোষে আমাদের কথা দুষ্ট হয়, বাগধারার ভুল হয়, গুরুচণ্ডলীর দোষ হয়, সন্ধিজনিত ভুল করি আমরা, সমাস ঘটিত ভুল, আল্লাহ বিরাম চিহ্নের ব্যবহার, প্রত্যয় ঘটিত ভুল। আমার লাভ লস নাই, আমার লাইফটাই লস। বুঝছো? ভুল ঠিক বলে কোনো কিছু নাই, ভুলের উপরে এই সব। আমরা এত ভুল করি, ভুলের কোনো সীমাও নাই, পরিসীমাও নাই। যেমন আমার যদি কেউ জিজ্ঞাসা করে, কাউসার ভাই আপনি কত কেজি, আপনি কত কেজি, তখন আমি বলি আমি 92 কেজি। আচ্ছা, এখন 92 কেজি খুব ভালো মতো বুঝবা। কিলোগ্রাম, তোমরা কি শুনতেছ? হ্যাঁ, ঠিক আছে, ওকে। ভাইয়া আপনার ওজন কত কেজি? আপনার ওজন কত কেজি? এখন আমরা জানি এটা
যে কেজি যেটা বা কিলোগ্রাম এটা হলো ভরের একক, আর তোমার হচ্ছে যেটা ওজন, কই গেল ওজন, এটা হচ্ছে বলের একক। এই যে ওজন, ওজনের একক হলো নিউটন। এখন আমরা যখন বলি, বলার সময় কি ঠিকঠাক মতো বলি? আমরা জিজ্ঞেস করতেছি আপনার ওজন কত, তারপরে জানাইতেছি ভর। কিন্তু প্রচলিত কথা বুঝো নাই। যদি আমি বলতাম যে আপনার ওজন কতর জায়গায় কথাটা হবে মূলত আপনার ভর কত কেজি, ভর, এটা হলো ভর, কারণ ওজনের একক যেটা সেটা নিউটন, বলের একক নিউটন। আমরা জিজ্ঞেস করতেছি ওজন আর উত্তর দিতেছি ভরের। আমাদের ভাষায় বহুল প্রচলিত, কিন্তু ভুল কিনা বলো? আপনারা তো 90 কেজি বলছিলেন, 90 তো রাউন্ড ফিগারে বলছি রে পাগলা, এটা 92। দেখলে বোঝা যায় না, না দেখলে বুঝবি কেমনে? না বোঝারই কথা। এখন এদিকে আয়, পরেরটা বলি, তারপরে আমাদের আরো বহুল প্রচলিত ভুল আছে। যেমন ধর খায়রুন লো, এটা আমি অনেক ক্লাসে শোনাইছি, আজকে আবার তোদের শোনাই। খায়রুন লো, তোর লম্বা মাথার কেশ, তোর লম্বা মাথার কেশ। ওকে, চিরলদাতে হাসি দিয়া পাগল করলি দেশ। এখানে একটা মারাত্মক ভুল আছে। কেমন ভুল? খুবই সিম্পল। এই লম্বা এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ, আর মাথা যেটা এটা হচ্ছে নাউন। তো নিয়ম বলতেছে যে বিশেষণটা আগে বসে বিশেষ্যকে কি করবে? মডিফাই করবে। এখন এই বাক্য অনুযায়ী লম্বা মাথার কেশ, এই লম্বা কথাটা মডিফাই করছে কাকে? মাথাকে, কেশকে না। অর্থাৎ বাক্য অনুযায়ী খায়রুন লো, তো লম্বা মাথার কেশ, বাক্য বোঝাচ্ছে মাথাটা লম্বা। লম্বা মাথার কেশ, চিরলদাতে হাসি দিয়ে পাগল করলি দেশ। এখন একটা মেয়ের মাথা লম্বা, কেশ লম্বা বুঝায় নাই, বোঝার চেষ্টা করো। এমন মেয়ের জন্য কেউ পাগল হবে না। তাহলে কথাটা হওয়া উচিত হচ্ছে খায়রুন লো, তোর মাথার লম্বা কেশ। এবার ঠিক আছে, আমি এখানে লম্বা বলতে কেশ মিন করেছি, এবার সত্য। এখন অনেকে প্রশ্ন করতে পারে, ভাইয়া আরে তো সাহিত্য, গান, গানে তো অনেক কিছু বৈধ বা সাহিত্যে জায়েজ আছে। সাহিত্যে জায়েজ আছে, ঠিক আছে, কিন্তু এমন জিনিস যেটাকে আমি প্রপারলি লিখতে পারি সেটাকে আমি কেন ভুল করে লিখবো? কবিতার ছন্দের তাল রক্ষার জন্য কখনো কখনো ছোট শব্দকে বড় করা হয়। যেমন অশ্রুকে রবীন্দ্রনাথ নিজেই লিখছেন অশ্রু জল, অশ্রু জলে ভাষায় পাকা দাড়ি গোবচন্দ্র। কবিতার নাম জুতা আবিষ্কার। জুতা আবিষ্কারের মধ্যে গোবচন্দ্র কি করছে? অশ্রু জলের দাড়ি ভাষায় ফেলাইছে। ঠিক আছে, ওই জায়গাটা বাহুল্য দোষ, তারপরেও ঠিক। এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ। এই মত শব্দকে বলছে মতন, ঠিকই তো আছে, সমস্যা কি? কোনো অসুবিধা নেই। এটা হাদিসের সনদার মতন না, এটা মতন, কোনো সমস্যা নেই। এখানে মত শব্দটাকে মতন, অর্থাৎ মত বললে 2 মাত্রা, মতন বললে 3 মাত্রা, অর্থাৎ সোজা বাংলা এটাকে বাড়ানো হয়েছে। বাড়ায় কি করা হয়েছে? কবিতার ছন্দ রক্ষার সিস্টেমটাকে মেনটেন করা হয়েছে। ঠিক আছে, কবি সাহিত্যিকরা সেটা করেন। অথবা এই পারি না, পারি নাকে লেখা হয় না পারি, আর না পারিকে আরো শর্ট করে লেখা হয় নারী। ভাই তোমাদেরকে এগুলো আগে অনেকবার দেখাইছি। তো যেখানে করা যাচ্ছে না সেখানে, বাট এখানে তো খায়রুন লতর লম্বা মাথার কেশ, এই জায়গায় যদি বলে খায়রুন লতর মাথার লম্বা কেশ, কোনো অসুবিধা হয় না, সবই ঠিক থাকে। তারপরও লিখছে লম্বা মাথার কেশ। যা হোক, গানের কথা বাদ দিলাম, আমাদের সিনেমা জগতের কথা বললে দুঃখই লাগে। লম্বা কেশে সুর আসে না ভাইয়া, খায়রুন মাথার লম্বা কেশে সুর আসে। তুই আমার সুর শিখাবি রে তানভীর? একদিন আগেই বলছি যে আমি সুর তো সম্পর্কে একেবারে খারাপ জানি এমন না। তোদেরকে গান গায়ে শোনাই নাই সেটা ভিন্ন জিনিস, কিন্তু গানের টুকটাক গ্রামার যে একেবারে বুঝি না, ব্যাপারটা এমন না। হতে পারে আমি শাস্ত্র সঙ্গীতের শিক্ষক নই, কিন্তু একটু আধটু বুঝি, সুর আসে। এখন যদি সুযোগ থাকতো আয়না তোরে দেখাইতাম, আসে না, না আসে। আমরা এই ভুলগুলো করি, অ্যাভেলেবল করি। আমাদের সিনেমা ভালো নয়, আমরা জানি। আমি সিনেমা দেখি নাই, ওই যে পোলাপানে মিম বানাইলো, শাকিব খান বলতেছে মিশা সওদাগরকে যে তোর বোধহয় জানা নেই, না সরি, মিশা বলতেছে সাকিবকে, আরে ও বোধহয় জানে না, ও সুন্দরবনের বাঘের সামনে দাঁড়ায় কথা বলতেছে। এবার সাকিব আবার রিপ্লাই দেয়, তোর বোধহয় জানা নেই, সুন্দরবনে শুধু বাঘ না, সিংহ থাকে। ভাই এটা দেখার পরে লিটারালি আমার মনে হয়েছে আমি ফাঁসি দেই। একটা সিনেমার ডায়লগ, সিনেমা যেখানে $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি হইতে পারতো, কথা বুঝছো,
ভিলেন বলতেছে যে ও জানে না, ও সুন্দরবনের বাঘের সামনে দাঁড়ায় কথা বলতেছে। ঠিক আছে এই পর্যন্ত। এবার নায়ক রিপ্লাই দিছে, তোর বোধহয় জানা নেই, সুন্দরবনে খালি বাঘ না, সিংহ থাকে। প্রশ্ন হলো, সুন্দরবনে কি সিংহ থাকে? কিরে, আমরা ছোটবেলা থেকে সবাই পড়ছি সিংহ একটা আফ্রিকান প্রাণী। ইয়েস অর নো? সুন্দরবনে সিংহ নাই তো। এটা বলা যায় তো যে তোর বোধহয় জানা নেই বনে সিংহ থাকে, বা ও যদি সুন্দরবন না বলতো মিশা, তাইলেই হয় যে ও বোধহয় জানে না যে ও বাঘের সামনে দাঁড়ায় কথা বলতেছে। কারণ সাকিব যদি বলতো যে তোর বোধহয় জানা নেই বনে শুধু বাঘ না সিংহ থাকে, তাহলে ঠিক ছিল। ও বলছে সুন্দরবন, আর ও বলছে বাঘ না সিংহ থাকে। আমার কোশ্চেন সেখানে না, প্রশ্ন আর একটু পরে। সেটা হলো, এই সিনেমার যিনি চিত্রনাট্য লিখেছেন, এই ভদ্রলোক এভাবে সাজাইছেন এটা, তাহলে বোঝা গেল তিনি এটা জানেন না। যিনি এটার কাহিনী সাজাইছেন তিনিও তো এটা এইভাবেই তৈরি করছেন, তাহলে বোঝা গেল উনিও জানেন না। আচ্ছা, যিনি ডিরেক্টর, যিনি সিনেমার শুট নিলেন, তিনিও জানেন না। যখন ডাবিং হইল স্টুডিওতে, সেখানেও কি কেউ জানে না? যখন সেন্সর হয়ে গেল ছবিটা, একদল বিশেষজ্ঞ দেখে বললেন হ্যাঁ এটা চলতে পারে, তারাও কেউ জানে না। তারা জানলে এখানে আটকাইতো না কেন? এটা ভুল, তারা কেন আটকাইলো না? কথা কি বুঝছো না বুঝো নাই? তাহলে বোঝা গেল এগুলোর কোনো আগাও নাই, মাথাও নাই, অভিভাবক শূন্যতা আর কি এই জায়গাগুলোতে। আসো আমরা আরো কি টাইপের সিম্পল ভুল করে, দু একটা ভুলের সাথে পরিচিত হয়, সহজ জিনিস, তারপরে আমরা ঢুকবো মূল জায়গায়। এখনই ঢুকতেছি না, একটু অপেক্ষা করো। তোমরা প্রত্যেকে জানো যে বিরাট গরু ছাগলের হাট, এটা ভুল। সবাই এটা জানো। কেন ভুল এই কথাটা? কারণ বিরাট এটা একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ, সে সাধারণত বিশেষ্যকে কি করে, মডিফাই করে। তাহলে এই বাক্য অনুযায়ী বিরাট বলতে গরু ছাগলকে মিন করা হয়েছে, এটা ভুল। আমরা বুঝতেছি হিডেন মিনিং থেকে বিরাট বলতে এখানে হাট বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে কথাটা উল্টায় বলতে হবে, বলতে হবে গরু ছাগলের বিরাট হাট, এভাবে বলতে হবে। এইবার ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বুঝছো? তারপরে খাঁটি, যেটা তোমরা প্রত্যেকে পারো, দেখো তো পারো না? খাঁটি গরুর দুধ, এটা এখন খাঁটি বলতে এই যে এটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ, কাকে মডিফাই করছে, নাউনকে বা গরুকে। এই বাক্য অনুযায়ী গরুটা খাঁটি, এটা ভুল। বলতে হবে গরুর খাঁটি দুধ। এবার ঠিক আছে, কথা বুঝতে পারছো? কারণ খাঁটি বলতে আমি দুধকে মিন করতেছি, সুতরাং দুধের আগে আমি খাঁটিটা বসাবো। আমি যাকে মডিফাই করতে চাই, মডিফায়ারটা তার ঠিক আগে দিব। যাকে বিশেষিত করতে চাই তার ঠিক আগে আমি বিশেষণটা বসাবো। কথা কি বুঝছো? এই মাথায় কি গেছে কিছু? বাংলা অনুচ্ছেদ আর রচনা কোনগুলো পড়ব একটু বলেন। চমৎকার একটা প্রশ্ন করেছো। তোমাদেরকে আমরা একটা ফাইনাল টাচ দিব, একটা ছোট্ট বই, জিকে বাংলা ইংলিশ সবকিছু মিলে। খুব দ্রুত এটা তোমাদের হাতে যাবে ইনশাল্লাহ, আগামী দিন দশকের মধ্যে আমরা আশা করছি, বা এক সপ্তাহ। ওখানে বাংলা লিখিত অংশে কি কি পড়তে হবে, কিভাবে পড়লে ভালো হয়, সুন্দর করে শর্টকাটে সব দিয়ে রাখছি। এমসিকিউ আছে, লিখিত আছে বাংলা ইংলিশে, আর জিকেতে যেহেতু শুধু এমসিকিউ, শুধু এমসিকিউ। ওটার দিক নির্দেশনামূলক শেষের দিকের প্রস্তুতিটাকে আরো বেশি কনসাইজ করার জন্য তোমাদেরকে হেল্প করবে। এটা নিয়ে আপাতত মাথা ঘামায়ও না, এখন যেখানে আছো সেখানে থাকো আপাতত, ওকে? এরপরে বলছে জিএসটি কি পড়বো, এই জন্যই বকাঝকা দেই আমি, যে মেরে ফেলতে বলি, এই জন্যই বলি তোদেরকে। কারণ আমরা বলি, আমরা তোদেরকে দিচ্ছি একটা মাদার প্রিপারেশন, এর বাইরে জিএসটির জন্য এর বাইরে পড়তে হবে, পড়তে হবে এর ভিতরে। কেউ কেউ আছে বিওপি নিয়ে খুব মাথা গরম করে ফেলতেছে। না, বিওপি তো আমরা তোমাদের যা পড়াচ্ছি এর থেকে বেশি আসবে না, এর থেকে কম আসবে। কেন এসব পাগলামি করো? তোমার আমরা সর্বোচ্চ প্রিপারেশন দিচ্ছি ম্যাক্সিমাম সাইজে, এখান থেকে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার কম আসবে, বেশি আসবে না। সুতরাং তোমার যে প্রিপারেশন আছে এটাকে তুমি রিভিশন দিয়ে গেলে, তুমি তো নিছো মাদার প্রিপারেশন। একই কথা বারবার বলতেছি, কিন্তু কিছু পাগল আছে এসে একই কথা জিজ্ঞেস করবে, ওইটার জন্য কি পড়বো। এটা যদি না বুঝো, তোমাকে অ্যাডমিশন দিতে বলছে কে? ন্যূনতম এই জিনিসগুলো যদি ধরতে না পারো, তুমি অ্যাডমিশন দিও না, অন্য কিছু করো। সময় আছে, টাইম নষ্ট করো না, নিজের ক্ষতি হবে, ফ্যামিলির ক্ষতি হবে। দরকার কি? এই কথা শুরু থেকে বলতেছি যে তোমাদের আমরা দিচ্ছি হচ্ছে মাদার প্রিপারেশন। মাদার প্রিপারেশন মানে একটা বিরাট প্রিপারেশন, সেখান থেকে কনসাইজ করে আনবা। এবং এটাও বলছে বিওপিতে আমরা যা পড়াচ্ছি তার থেকে বেশি আসবে না,
জিকেটা আসে শুধু ইংলিশে, আর সাম্প্রতিক জিনিসগুলোর উপর একটু বেশি ফোকাস থাকে, এই তো কথাটা। তো বাংলায় যদি বল, আমি যদি বাংলা পড়াইতে আসছি, আমি তোমার বাংলা যা পড়াচ্ছি তার 60% বিওপিতে কাজে লাগবে না, তার থেকে কম কাজে লাগবে। অর্থাৎ আমরা তোমাদেরকে দিচ্ছি এটা বিগ প্রিপারেশন। এখানে খুব অল্প জিনিস দিয়ে তুমি বাদ বাকি বিশ্ববিদ্যালয়ে কভার করতে পারবে, স্পেশালি বিউপি। বুঝা গেছে? এগুলো নিয়ে অহেতুক যদি ফাইজলামি করো এখানে এসে কমেন্ট বক্সে, তাহলে আমি বুঝবো তুমি একটা চূড়ান্ত বেয়াদব, তুমি স্টুপিড, তুমি টিচারকে ডিস্ট্রাক্ট করতে ভালোবাসো, তুমি এখানে শিখতে আসো নাই। আমি এটা মনে করে নিব, আই মাইট বি রং, বাট এটা করবা না তোমরা, আমি জানি। কথা বুঝছো? এরপরে আসো আমরা পরের অপশনে কথা বলি। আমরা বলছিলাম আমরা যে ধরনের ভুল করে থাকি, একটু খেয়াল করে দেখো আমরা কোন ধরনের ভুল করে থাকি। আমরা এই যে বানান ঘটিত ভুল, তারপরে অপ্রচলিত দুর্বোধ্য শব্দ ব্যবহার, উপমা ও অলংকারের ব্যবহার, বাক্যের গঠনজনিত ভুল, তারপরে হচ্ছে তোমার বাহুল্য জনিত ভুল, বাগধারার ভুল প্রয়োগ, গুরুচণ্ডালী দোষ, সন্ধি ঘটিত ভুল, সমাস ঘটিত ভুল, নানান রকমের ভুল। আসো একটু দেখি। বানান ঘটিত ভুল, বানান যদি ভুল হয় বাক্যের অপপ্রয়োগ হবে। প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ বলতে কি বোঝায়? এটাকে এক কথা যদি বলি, ইংলিশে এই চ্যাপ্টারটাকে নাম দেওয়া হয়েছে কারেকশন। তো এখন কারেকশন বলতে কি বোঝায় বলতো? কারেকশন শব্দের অর্থ কি? শুদ্ধিকরণ না? শুদ্ধিকরণ অর্থাৎ ভুল থাকবে, তুমি সেটাকে শুদ্ধ করবা। যে কোনো ধরনের ভুল থাকতে পারে, একটা বাক্যে বানানের ভুল থাকতে পারে, পদের ব্যবহারে ভুল থাকতে পারে, বাক্যের তোমার হচ্ছে শব্দের গঠনজনিত ভুল থাকতে পারে, নানান টাইপের ভুল হইতে পারে। যে কোনো একটা ভুল হইলে বাক্যটা ভুল হয়ে যাবে। এজন্য যেসব বিষয় মাথায় রেখে একটা বাক্যকে আমরা ঠিক ফরম্যাটে ঠিক অর্থে লিখতে পারি, সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে এই ক্লাসটা। দেখো এটা আমরা শেষের দিকে রাখছি, শুরুতে রাখি নাই। শুরুতে রাখি নাই এই কারণে, এখানে তোমার মোটামুটি সমস্ত রুল জানার পরে তোমার এটা করা লাগবে, এর আগে তুমি করতে পারবা না। এই জন্য কারেকশন, যেটা ইংলিশেও তুমি যখন কারেকশন পড়ো, কোন কোন সময় পড়ো? শুরুতে পড়ো না শেষে পড়ো? শেষে পড়ো, কারণ গ্রামাটিক্যাল সমস্ত রুল লাগে যখন তুমি কারেকশন পড়তে আসো তখন। এই জন্য আমরা এটাকে শেষেই পড়বো। বানান ঘড়িতে বল, যেমন আকাঙ্ক্ষা বানানটা অনেকে এইভাবে লিখে, কিন্তু আকাঙ্ক্ষা হচ্ছে এইভাবে, আমরা বললাম। এরপরে অপ্রচলিত বা দুর্বোধ্য শব্দ ব্যবহার, তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো, প্রপঞ্চ শব্দের অর্থ ছাতুরি, চাতুরি, হ্যাঁ, বা হচ্ছে তোমার মায়া, বা হচ্ছে তোমার দুই নম্বরই করা আর কি, সহজ কথা, হ্যাঁ, পোল্টিবাজি করা। এখন ভাষার যদি উদ্দেশ্য হয়ে থাকে মনের ভাব অন্যকে বোঝানো, খুব খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। ভাষার যদি উদ্দেশ্য হয়ে থাকে মনের ভাব অন্যকে বোঝানো, তাহলে আমি মনের ভাব অন্যকে যদি বুঝাইতে না পারলাম, আমার কথা যদি আরেকজন বুঝতে না পারলো, তাইলে এই ভাষা ব্যবহারের যৌক্তিকতা কি? এই ভাষা আমি কেন ব্যবহার করব? আমার উদ্দেশ্যই যদি হয়ে থাকে আমার কথা আরেকজনকে বুঝাবো, আমি যদি বুঝাইতে না পারলাম, আমার কথা যদি সে বুঝতেই না পারলো, তাহলে ভাষা ব্যবহার করার তো কোনো যুক্তি নাই। তো সিম্পল হিসাব কিতাব এখানে অপ্রচলিত বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করা যাবে না। সবই ঠিক আছে, কিন্তু শব্দটা এত বেশি কঠিন হয়ে গেছে যে আমি যাকে বললাম যে আমার অডিয়েন্স, সে আমার কথা বুঝলো না। ধরো আমি একটা কথা লিখলাম এরকম, মিন খুবাকুল কুবলয়, এটা একটা সংস্কৃত শব্দ। এখন বাংলা ভাষায় সংস্কৃত শব্দ ব্যবহার করা যায়, আমাদের ভাষায় প্রায় 44% শব্দ হচ্ছে সংস্কৃত থেকে আসা, নো ডাউট। তো যেহেতু আমাদের ভাষায় এতগুলো শব্দ সংস্কৃত থেকে আসছে, সুতরাং সংস্কৃত ব্যবহার তুমি করতে পারবা, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। কিন্তু এর মানে এই না তুমি ব্যবহার করার সময় এত বেশি কঠিন শব্দ ব্যবহার করবা যে ভাষা এত কঠিন হয়ে যাবে, এত দুর্বোধ্য হবে, পাবলিক আর বুঝবে না। দেখো, এই মিন শব্দের অর্থ হচ্ছে মাছ, এই খুবাকুল শব্দের অর্থ হচ্ছে নাড়াচ্ছে বা কাঁপাচ্ছে, কুবলয় শব্দের অর্থ হচ্ছে পদ্ম ফুল, কুবলয় শব্দের অর্থ হচ্ছে পদ্ম ফুল। এখন তাহলে দেখো, আমি মিন খোবাকুল কুবলয় না বলে যদি আমি এরকম বলি মাছ পদ্ম পাতা নাড়াচ্ছে, তাহলে কথাটা কি বেশি সুন্দর হয় না? বেশি যৌক্তিক হয় কি হয় না? কথা বলো। আমি কি তোমাদের বোঝাই দিতে পারছি? নিঃসন্দেহে আমি এমন কোনো কঠিন শব্দ ব্যবহার করব না যেটার দ্বারা ভাষা অনেক বেশি দুর্বোধ্য হয়ে যাবে, পাবলিক আমার কথা বুঝবে না।
এখন মাছ পদ্ম পাতা নাড়াচ্ছে, আমি এটা না বলে বললাম মিন খুবাকুল কুবলয়। তাহলে যাকে বললাম সে তো বুঝলো না। ভাষা যদি অর্থ প্রকাশের বাহন হয়ে থাকে, মনের ভাব প্রকাশের বাহন হয়ে থাকে, সে যদি বুঝতেই না পারলো, তাহলে আমার ভাষা বলে লাভ কি, দরকার নেই। তাহলে অপ্রচলিত বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্য ভুল হয়ে থাকে, বাক্য তার যোগ্যতা হারায় ফেলে। এরপর উপমা বা অলংকারের ব্যবহারের ক্ষেত্রে, যেমন আমার হৃদয় মন্দিরে আসার বীজ উক্ত হলো, এই বাক্যটা খেয়াল করো, পরীক্ষায় আসতে পারে। মনির চৌধুরীর বই থেকে হুবহু টেক্সট। দেখো, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। আমার হৃদয় মন্দিরে আশার বীজ কি হয়েছে? উপ্ত হয়েছে। এখন উপ্ত হওয়া হচ্ছে বীজ থেকে চারা গজানো, এটাকে বলা হয় উপ্ত হওয়া। একটা বীজ লাগাইলাম, সেখান থেকে চারা গজাইলো, সেটাকে বলে বীজ উপ্ত হওয়া। এখন দেখো, এখানে হৃদয়কে মন্দিরের সাথে কম্পেয়ার করা হয়েছে, আর তারপরে বলা হয়েছে সেখানে আশার বীজ উক্ত হয়েছে। এগুলো হচ্ছে উপমা। উপমা শব্দের অর্থ হচ্ছে তুলনা করা। উপমা শব্দের অর্থ তুলনা করা। তাহলে হৃদয়কে মন্দিরের সাথে কি করছি? উপমা দিয়েছি বা তুলনা দিয়েছি। আচ্ছা, ফাইন। এখন বলো, মন্দিরের সাথে কি বীজ উক্ত হওয়ার সম্পর্ক আছে? নাই তো। মন্দিরের সাথে হচ্ছে তোমার পূজা দেওয়ার সম্পর্ক আছে। আর মন্দিরের সাথে যাবে পূজার কথা বা আরতির কথা বা হচ্ছে মনে করো প্রার্থনার কথা, এরকম কোনো কিছু গেলে যাবে। কিন্তু বিযুক্ত হওয়ার সাথে মন্দিরে যাওয়ার বা এটার কোনো সম্পর্ক আসলে নির্ণয় করা সম্ভব না। তাহলে এটাকে আমরা দুই ভাবে চাইলে কারেক্ট করতে পারবো। আমি এরকম বলতে পারবো, ধরো আমার হৃদয় মন্দিরে তোমার জন্য কি করেছি? আরতি দিয়েছি বা পূজা দিয়েছি বা অঞ্জলি দিয়েছি ইত্যাদি ইত্যাদি। বাদ বাকি জিনিসগুলো ধরো সুন্দর করে মিলবে, কারণ মন্দিরের সাথে পূজা বা অঞ্জলির জিনিসটা মিলে যায়, মন্দিরে বীজযুক্ত হয় না। আচ্ছা, এখন যদি আমি বীজের কথা দিয়ে বাক্যটাকে কারেক্ট রাখতে চাই, তাহলে আমাকে ফিরতে হবে ভিন্ন ফরম্যাটে। আমাকে বলতে হবে, আমার হৃদয় ভূমিতে বা হৃদয় ক্ষেত্রে, এভাবে বলতে হবে, আমার হৃদয় ভূমিতে কি হয়েছে বলো? আশার বীজ উক্ত হলো। এখন ঠিক আছে, কারণ আমি যখন বীজ উক্ত হওয়ার কথা বলছি, তখন মন্দিরের কথাটা এখানে অপ্রাসঙ্গিক। সেখানে হৃদয়কে তুমি ভূমির সাথে কম্পেয়ার করা লাগবে। তাহলে এখন আসো কারেকশনের মূল জায়গায় যাই। তুমি যখন হৃদয়কে মন্দির বলছো, মন্দিরের সাথে যে জিনিসটা প্রাসঙ্গিক সেটা দিয়ে বাক্য শেষ করা লাগবে। যখন তুমি হৃদয়কে ভূমি বা জমি বা ক্ষেত্র বলছো, তার সাথে যেটা প্রাসঙ্গিক সেটা দিয়ে কথা শেষ করা লাগবে। অর্থাৎ উপমার আগের কথা আর পরের কথা যদি ম্যাচ না করে, তাহলে বাক্য ভুল হবে, তাহলে বাক্যের প্রয়োগটা ভুল হয়ে যাবে। এটাও শুদ্ধিকরণের আওতায় পড়ে। বাক্য এরকম লেখা যাবে না। কবিরা যেভাবে লিখছেন, তাহলে সেই জায়গা থেকে ভুল হবে কি হবে না? ইয়েস, ভালো প্রশ্ন করেছো, কথা খারাপ না। যখন তুমি সাহিত্যের কথাগুলো লিখবা, যখন তুমি সাহিত্যের ভিতরে যাবা, সাহিত্য ধরাবাঁধা নিয়মে চলে না, সেটা আমরা আগে জানাইছি। এগুলো সবগুলো প্রায়োগিক জায়গা থেকে বলা। প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ, গ্রামার তুমি কেন শিখো? প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের জন্য শিখো। আর যখন তুমি সাহিত্যিক হবা, তখন তুমি গ্রামার জন্ম দিবা, তখন তুমি গ্রামারের বাপ অথবা মা অথবা দাদা হবা। আর এখন তুমি ভাষা শিখতেছো, এখন এই জায়গায় সাহিত্যিকদের বিরুদ্ধে তো কথা বলার সুযোগ নেই। এবারে বাক্যের গঠন, আমরা জানি বাক্যের গঠনের ক্ষেত্রে তিনটা গুণের ব্যাপার আছে: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখন আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা জনিত ভুল যদি তুমি করো, তাহলে বাক্য ভুল হবে। বাক্যে যদি আসক্তি না থাকে, আকাঙ্ক্ষা না থাকে, যদি যোগ্যতা না থাকে, তাহলে বাক্য ভুল হবে। কেমনে হবে আসো দেখাই তোমাদেরকে, যদিও এটা বাক্যের ক্লাসে দেখাইছিলাম। আকাঙ্ক্ষা শব্দের অর্থ কি? আকাঙ্ক্ষা মানে হচ্ছে শেষ পর্যন্ত শোনার ইচ্ছা। একটা বাক্য যতক্ষণ শেষ হবে না ততক্ষণ শুনতে চাইবে, এটার নাম আকাঙ্ক্ষা। ওই যে আলুর দাম আবার বাড়ছে, আমি সে গল্প শোনাছিলাম তোমাদেরকে, মনে করে দেখো। এরপরে আসক্তি। আসক্তি শব্দের অর্থ কি? আসক্তি মানে হচ্ছে পদের সঠিক বিন্যাস, অর্থাৎ তুমি যে পদগুলো দিয়েছো সেটা সঠিক বিন্যাস। দ্যাট মিনস আগে কর্তা, তারপরে হচ্ছে কর্ম, তারপরে হচ্ছে ক্রিয়া, এই সিরিয়ালটা মেনটেন করা, এটার নাম হচ্ছে আসক্তি। তারপরে হচ্ছে যোগ্যতা। যোগ্যতা মানে বলেছিলাম বাক্যে একটি সুস্পষ্ট অর্থ থাকবে। সোজা কথা, এখন আর কঠিন ব্যাখ্যায় যাব না। বাক্যে একটি সুস্পষ্ট কি থাকবে? অর্থ থাকবে। এখন এই তিনই মিলে, অর্থাৎ
আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা, এই তিনটার কম্বিনেশন যদি একটা বাক্যে প্রপারলি তুমি ঘটাইতে পারো, তখন সেই বাক্যটা একটা সার্থক বাক্য হবে। যদি তুমি প্রপারলি না করতে পারো, তাহলে বাক্যটা ভুল হবে। দ্যাট মিনস, তুমি যদি বলো যে যখন মাঠের খেলা শেষ হলো, তারপর আর তুমি বললা না, বাক্য আকাঙ্ক্ষা হারায় ফেলছে। যখন মাঠের খেলা শেষ হলো, তখন আমরা বাড়ি ফিরে আসলাম, এবার ঠিক আছে, শেষ পর্যন্ত শুনতে পারছি। এরপরে পদের সঠিক বিন্যাস, কর্তা, কর্ম, ক্রিয়া। কেউ যদি বলে যে আমি ভাত খাই জায়গায় খাই আমি ভাত, কাউসার ভাই ক্লাস নিচ্ছেন, এখানে যদি কেউ বলে নিচ্ছেন ভাই কাউসার ক্লাস, তাহলে হবে না। অর্থাৎ বাক্যগুলোর সিকোয়েন্স এলোমেলো করা যাবে না। এলোমেলো করলে বাক্যটা ভুল হয়ে যাবে। এরপরে বাক্যটা সুস্পষ্ট অর্থ থাকা লাগবে। অনেকে লিখতেছিল গরু আকাশে উড়ে, হাতি আকাশে উড়ে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যে কথাটা তুমি আকাঙ্ক্ষাও দিছো, আসক্তিও ঠিক আছে, কিন্তু অর্থটা সুস্পষ্ট না, প্রচলিত অর্থের ক্ষেত্রে এটা ভুল, সেক্ষেত্রে বলতে হবে বাক্য যোগ্যতা হারায় ফেলছে। এর মানে এই সমস্ত কিছু তোমাকে মেনটেন করতে পারলে, তুমি যদি করো, দেন একটা বাক্য প্রপার বাক্য হবে, অর্থাৎ বাক্যের গঠন ঠিক আছে, বাক্য সার্থক। আমি কি আপনাদের বোঝাতে পারছি না পারি নাই? হৃদয়ের পবিত্রতার সাথে কি মন্দিরের পবিত্রতার তুলনা দেওয়া হয়েছে এখানে? তাহলে তো বাক্যটাকে সঠিক হবে। হ্যাঁ, হৃদয় মন্দির মানে তো হৃদয়কে মন্দিরই বোঝানো হয়েছে, কিন্তু প্যাচটা তো হৃদয়কে মন্দির বলার ক্ষেত্রে না। প্যাচটা হচ্ছে হৃদয়কে মন্দির বলার পরে তুমি আবার বলছো সেখানে বিযুক্ত হয়েছে। তো হৃদয় যদি মন্দির হয়, সেখানে গাছ উঠবার কথা না। হৃদয় যদি মন্দির হয়, সেখানে পূজা, আরাধনা, আরতি সেটা আসবার কথা। মনে করো ঐতিহ্য তোমারে কেউ একজন বলছে যে আমি আমার হৃদয় মন্দির আরাধনা করেছি তোমার জন্য পাই। এবার ঠিক আছে, হৃদয় মন্দির এসে আরাধনাই করছে, এবার হৃদয়ের সাথে মন্দির, তার সাথে আরাধনা ম্যাচিং আছে। বুঝাতে পারছি? আচ্ছা, হৃদয়কে তুমি যদি এবার জমি বা ভূমির সাথে কম্পেয়ার করো, তাইলে বিযুক্ত হবার কথাটাকে রিলেট করতে পারবা। অর্থাৎ হৃদয়কে তুমি কি বলতেছো, মন্দির বললা না ভূমি বললা, তার সাথে রিলেট করে পরবর্তী কথা যেটা, অর্থাৎ শেষের দিকে গাছ উঠবে না প্রার্থনা করবা, ওটা বলতে হবে। নইলে উপমার আগের কথা আর পরের কথা ভুল হয়ে যাবে। বুঝছো কি বুঝো নাই? রিফাত বলছে উপমিত সমাস ভুল। তাহলে না, রিফাত উপমিত সমাস ভুল না, কখনোই ভুল না। উপমিত সমাসের প্রয়োগের ক্ষেত্র আছে স্পেসিফিক, সুতরাং ভুল না। কথা ক্লিয়ার? ঈদ বানান কি হবে? ঈদ বানান রস্বইকার দিয়ে হবে এখন বর্তমানে নিয়ম অনুযায়ী, কিন্তু আমি নিজে দীর্ঘকার দিয়ে লিখি, আমি রস্বইকার পছন্দ করি না। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। কেন একজন বলছিল যে গরু বানান, কিছুক্ষণ আগেও বলছিল যে গরু বানানটা ভাই আপনি এরকম লিখছেন, কিন্তু গরু বানান তো এখন এরকম লিখে। গরু অনেকের কাছে খুব দামি জিনিস, এই জন্য খুব সুইট করে লিখে। আমাদের কাছে অত দামি না, আমরা খাইয়া উড়াই দিই। বুঝতে পারছো? এত হিসাব কিতাবের টাইম নেই। তবে হ্যাঁ, এটা ভুল না, ফান করলাম, এটা ভুল না। কারণ এই যে গো শব্দটা, গো গো শব্দের অর্থ গরু, এটা দিয়ে গরুই বোঝায়। যদিও গো শব্দের 14টা অর্থ আছে, এর একটা অর্থ হচ্ছে পানি, এমনকি এর একটা অর্থ হচ্ছে গরু। ইন্দ্র গোধন মুক্ত করেছেন, ঋগ্বেদের ভাষায় যদি দেখো সিন্ধু সভ্যতা, ইন্দ্র কি করেছেন? কৃষ্ণ গোধন মুক্ত করেছেন। কৃষ্ণ গোধন, গো মানে গরু, আবার গো মানে পানি, অর্থাৎ পানির বাঁধগুলো খুলে দিয়েছেন। রবীন্দ্রনাথের বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, এটা ওইখান থেকে আসছে, ঋগ্বেদের গান থেকে আসছে। তো সেটা অনেক হাই লেভেলের আলোচনা, সেই দিকে যাচ্ছি না, গেলে তুমি বুঝবাও না। গো শব্দের অনেক অর্থ, তার একটা হচ্ছে গরু। বুঝতে পারছি? সো এটাও ঠিক, এটা ভুল কিছু না। তবে এটাকে এত সুইট করে লিখতে আমার মনে চায় না, ফিল আসে না। এটা দিলে ব্যাপক ফিল আসে, গরুকে গরু মনে হয়। আর তোরা যখন বলি তখন আরো বেশি ফিল আসে। বুঝিস নাই? তোরা আমি এরকম সুইট করে বলতে রাজি না, এটা দিয়ে বলতে আমার খুব ভালো লাগে। আর আমি কি করব? ভালো লাগলে কিছু বলবো না? আমার ভালো লাগুক, এটা কি তোরা চাস না? তারপরে আসো বাহুল্য দোষ। এ বাবা, তাজমিন বলছে ওগো যে বলে, তার মানে কি ও গরু? কিরে, কে বলছে ওগো? হ্যাঁ, এসব কথা বলতে হয় না সবার সামনে। ওইটা আবার আরেকটা, ওই যে বললাম গো শব্দের 14-15টা অর্থ আছে, ভুলে গেছো? এত কিছু থাকতে তোর ওগো মনে হইলো কেন? কাহিনী কি ওগো শুনছ? কেউ কেউ সুইট করে কিছু বলে, একদম বলে দেবো ফ্যামিলিতে, সবাই জেনে যাবে কিন্তু। খবরদার, চাপে যা। আনুষ্কা ভাই, আমরা কি এতটাই খারাপ? খারাপ হলি মানে কখন আমি বললাম খারাপ? খারাপ বললাম কখন? কাউরে গরু বলাটা কি খারাপ? আজব, তোরা ভালো বুঝিস না, খারাপও বুঝিস না। বাহুল্য দোষ। স্কুলের সব ছাত্রগণ উপস্থিত ছিল। এই যে সব কথাটা
আর ছাত্রগণের গণ কথাটা, এই দুইটা কথাই কি বহুবচন না? এই দুইটা কথাই হচ্ছে বহুবচন। বুঝাতে পারছি? আমি তোদের আদর করি না, আদর না করলে গরু বলতাম, আদর না করলে তো আপনি করে বলতাম, সবাইকে বলতাম আপনি, আপনারা বুঝেছেন, কথা ক্লিয়ার? সো ডোন্ট বি সো প্রফেশনাল। এখন আসো, স্কুলের সব ছাত্রগণ উপস্থিত ছিল, সব বহুবচন, ছাত্রগণের গণ বহুবচন, যে কোনো একটা নিতে হবে, ছাত্রগণ অথবা সব, যে কোনো একটা। এবারে বাগধারার ভুল প্রয়োগ, আমরা যদি কেউ বাগধারাকে ভুল জায়গায় ভুলভাবে প্রয়োগ করি তাহলে বাক্য ভুল হয়। অরণ্যে রোদন, এই জায়গায় কেউ যদি বনে ক্রন্দন বলে তাহলে বাক্য ভুল হবে। কেন? সে হয়তো বলতে পারে অরণ্য আর বন সমার্থক, রোদন আর কান্না একই, সুতরাং অরণ্য রোদনের জায়গায় বনে ক্রন্দন বলবো বা বনে কান্না বলবো না, তাহলে ভুল। কেন? কারণ বাগধারা শত শত বছর গেলে একটা ভাষার মধ্যে একটা বাগধারা তৈরি হয়, লাখো মানুষের অভিজ্ঞতার ভিত্তিতে। তোমরা জানো ঘরের শত্রু বিভীষণ, গত শুক্রবারে পড়াইছি, একটা সিলেবাসের ক্লাস, মনে পড়ে? ঘরের শত্রু বিভীষণ। এখন ঘরের শত্রু বিভীষণ অর্থ কি? আপন মানুষ শত্রু হয়ে যাওয়া। এটা কই থেকে আসছে? এটা কি স্বপ্নে পাওয়া কোনো কিছু? এটা আসছে হচ্ছে রামায়ণ থেকে, রামায়ণের পরে মেঘনাদ বোধে আসছে, তাই তো কথাটা? তাহলে রামায়ণ লিখেছে খ্রিস্টপূর্ব সময় বাল্মীকি মুনি, তোর ঘরের শত্রু বিভীষণ ওই জায়গা থেকে তৈরি হয়েছে। এটার সাথে হাজার বছরের ট্রেডিশন জড়িত আছে। এখন তুমি যদি চাও ঘরের শত্রু বিভীষণের জায়গায় তুমি বলে দিলে ঘরের শত্রু মির্জাফর, ঠিকই আছে, অর্থগতভাবে কোনো অসুবিধা নাই, মির্জাফরের ঘরের মানুষই ছিল, শত্রুতাই করছে, সবই ঠিক আছে। কিন্তু মির্জাফর ইটসেলফ একটা বাগধারা, ঘরের শত্রু বিভীষণের জায়গায় ঘরের শত্রু মির্জাফর বললে বাক্য ভুল হবে। ঠিক একই রকম ভাবে এই জায়গায় অরণ্য রোদনের জায়গায় বনে ক্রন্দন বলে যদি কেউ পাণ্ডিত্য জাহির করে বাক্য ভুল হবে। তোমরা কি আমার কথা বুঝছো নাকি আমি একাই বুঝলাম? অল স্টুডেন্টস, এখানে তো দুইটা বহুবচন, তাহলে কি এটাও ভুল? আচ্ছা, ইংরেজিতে যেভাবে করে বাংলাতে ঠিক সেভাবে করে না। বাংলা আগেরটা পরেরটা, আগেরটা প্লুরাল হলে পরেরটা প্লুরাল হয়, বাংলা একটা নিতে হয়। আচ্ছা, এখন আসো যেটা হচ্ছে গুরুচণ্ডালী, যেটা এই যে এটা খুবই ডেঞ্জারাস, এটা দরকার আছে তোমাদের, এটা ভালো করে শোনো। আমি প্রথমত এই পাশে ভুলগুলো লিখে দেব, আর এই পাশে সঠিক যেটা সেটা লিখে দেব, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ভালো মতো বুঝবা। গুরুচণ্ডালী মানে হচ্ছে সাধুর চলিত ভাষা যদি একত্র হয়ে যায় তখন সেটাকে গুরুচণ্ডালী বলে। হয় তুমি পুরো টার্ম সাধুতে নিবা, না হয় তুমি পুরো টার্ম চলিততে নিবা, দুটাকে একসাথে করতে পারবা না। কিছু সাধু কিছু চলিত বললে শেষ, বুঝাতে পারলাম না। কাচ্চি বিরিয়ানি যদি শুটকি ভর্তা দিয়ে খাইতে দেয় তোরে, তুই মরে যাবি, তোর মনে হবে থেকে আমি মরে যাই, ফাঁসি দেই। তো কাচ্চি বিরিয়ানি যেমন শুটকির ভর্তা দিয়ে খাওয়া যায় না, গুরুচণ্ডালীর ক্ষেত্রে সাধুর চলিত একত্র হয়ে গেলে কাচ্চি বিরিয়ানি শুটকির ভর্তা যেমন এমন হয়ে যাবে। দেখো ভুলটা কিরকম হবে আর ঠিকটা কিরকম হবে। ঠিকটার দুইটা ডাইমেনশন হবে, আমি দুইটাই দেখাই দিব, ঠিক আছে? ঠিকটার দুইটা ডাইমেনশন হবে, একটা হবে পুরু চলিত দিয়ে, একটা হবে পুরু সাধু দিয়ে। যেমন দেখো কেউ যদি বলে মরা পোড়া, দেখো মরা পোড়া, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এ পাশে যদি সাধুতে রেখে বলে তাহলে বলতে হবে শবদাহ। এই মরা শব্দের অর্থ হচ্ছে ডেড বডি, বানান কিন্তু ঠিক, কোনো সমস্যা নাই। তুমি মরা বলতে যেটা বোঝাচ্ছ মানে বসুন্নর যেটা আর কি। হ্যাঁ, এ পাশে লিখে দিই, এই যে মরা, এটা হচ্ছে ক্রিয়াপদ, এর অর্থ হচ্ছে মরে যাওয়া। আজকের ক্লাস যে মনোযোগ দিয়ে করবে সে অনেক কিছু শিখবে, সে বস হয়ে যাবে। এরপরে হচ্ছে এই যে মরা ডবিন্দুর, এই মরা মানে হচ্ছে তোমার মৃতদেহ, এবং এটা একটা বিশেষ্য, কথা বুঝছো? ওই যে ওই মরাটা ক্রিয়াপদ, এটা মরে যাওয়া, আর এই মরা মানে মৃতদেহ, এটা বিশেষ্য। এখন মরা পোড়া, তারা মরা পোড়া দেখতে গেল, অর্থাৎ শবদেহ দেখতে গেল। এই মরা কথাটার সাধুরূপ হচ্ছে শব, আর পোড়া মানে সাধুরূপ হচ্ছে দাহ। তাহলে এটা পোড়াটা যদি চলিত হয় তাহলে ঠিক, এটা পোড়াটাই যদি সাধু হয় এটাও ঠিক, কোনো সমস্যা নাই। এরপরে আসো চলিত অবস্থায় যদি বলি তাহলে বলবো হচ্ছে গরুর গাড়ি, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে যদি আইসা বলি তাহলে বলবো গো শকট বা গব্য শকট। এই গো অথবা গব্য দুটো সাধু, তার সাথে বলবো হচ্ছে শকট। এই শকট শব্দের অর্থ গাড়ি, গো বললেও হবে গব্য বললেও হবে, কোনো অসুবিধা নাই। তাহলে মরাপুরা ঠিক আছে, গরুর গাড়ি ঠিক আছে, শবদাহ এটাও ঠিক আছে, গো অথবা গব্য দিয়ে তার সাথে শকট দিলাম এটাও ঠিক আছে। কিন্তু তুমি যদি সবকিছু একত্র করে মেরে দাও তাহলে ভুল হয়ে যাবে। কিরকম ভুল হয়ে যাবে আসো দেখাই।
এই মরা পোড়া কেউ যদি এরকম করে লেখে মরা দাহ, এটা ভুল। এরপরে মনে করো যদি লেখে শব পোড়া, এটাও ভুল। গরুর গাড়ি, এখানে গো তারপরে যদি দেয় হচ্ছে গাড়ি, এটা ভুল। তারপরে ধরো মনে করো বললো এপাশে বললো গরুর, তারপরে বললো হচ্ছে শকট, এটাও ভুল। অল আর ভুলস। এবার কি দেখো বুঝছো কিনা, বোর্ডের দিকে তাকায় থাকো। আমি একটু ফ্রেম থেকে সরে যাব, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই পুরা ফরম্যাটটাই হচ্ছে ভুল, আর এই পুরা ফরম্যাটটা সঠিক। হয় তুমি পুরোটা চরিত্রতে লিখবা, না পুরোটা সাধুতে লিখবা। যদি মিক্স আপ করে ফেলো তাহলে ভুল হবে। বুঝে থাকলে হ্যাঁ বলে দাও, না বুঝতে থাকলে না বলো। ক্লিয়ার কিনা এবার দাও, আওয়াজ করো। বোঝা গেল? মরা পুরা আবার বোঝান ভাই প্লিজ। মরা মৃতদেহ, পুরা পুরায় ফেলা, পুরো টার্মটাই হচ্ছে চলিত বাংলা, কোনো সমস্যা নাই। মরা কথাটাও চলিত, পুরা কথাটাও চলিত। গরুর শকট কি? গরুর শকট মানে গরুর গাড়ি, অর্থাৎ এটাই হচ্ছে এটা, এটাই এটা, এটাই এটা, দুটোর মধ্যে আলাদা কোনো কথা নাই। যেটা গরুর গাড়ি ওটাই গরুর শকট। এখন এই যে দেখো এই গরুর শকট, তো শকট কথাটা কি? সাধু। গরুর কথাটা কি? চলিত। তাহলে এখানে গরুর গাড়িটা যদি গব্য শকট হয়ে থাকে, এটা পুরোটাই যদি চলিত হয়ে থাকে, পুরোটাই যদি সাধু হয়ে থাকে, এখানে গরুর আর শকট মিলে ওই পাশটা চলিত আর সাধু হয়ে গেছে না? এখানে গো গাড়ি, গো কথাটা কি? সাধু। গাড়ি কথাটা কি? চলিত। শব কথাটা সাধু, পুরা কথাটা চলিত, মরা কথাটা চলিত, দাহ কথাটা সাধু। এই জন্য তো এগুলো ভুল। এত পরে বুঝলে হবে রে আশরাফুল। রিমি বণিক বলছে সঠিক না ঠিক, সঠিক না ঠিক, কোনটা ঠিক? দুটোই ঠিক রিমি রে। রিমি, দুটোই ঠিক, সঠিকও ঠিক, ঠিকও ঠিক। আই জানি, আই বুঝছি। সঠিক বললে হবে, ঠিক বললে হবে, এটা আলোচনাও রাখছি, আমি জানি তো। তোমাদের মহাবিদ্যানেরা বসে রয়েছো। এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। বাক্যে এটা আবার বোঝান দিগন্ত। বাক্যে এটা মানে কি? এখানে বাক্য কই পাইলি তুই? প্রিপারেশন বুকে গরুর শকট ঠিক দেওয়া না, গরুর শকট 100% ভুল দেওয়া। যদি ঠিক দেওয়া থাকে কেটে দিও, এটা মিসপ্রিন্টিং, ছাপাখানার ভূত। এরপরে আসো সন্ধি ঘটিত ভুল। এখন অতিযোগ অন্ত অত্যন্ত বেদনাদায়ক সন্ধির নিয়ম অনুযায়ী একটু খেয়াল করো। এই কেউ যদি অত্যন্ত কথাটাকে এই অত্যন্ত বলে, খবরটি অত্যন্ত বেদনাদায়ক। তো এই অত্যন্ত কথাটাকে কেউ যদি অত্যন্ত পড়ে, কেউ তো আবার অত্যন্ত পড়ে, নোয়াখালীতে বলে অত্যন্ত, এটাও ভুল। অতিযোগ অন্ত, এটা অত্যন্ত। সন্ধি করার পরে অনেকে ভুল করে, বুঝছো? তারপরে সমাস গঠিত ভুল। আকণ্ঠ পর্যন্ত, শুধু আকণ্ঠ হবে, এটা একটু আলাদা করে না বললে বুঝবা না। দেখো অব্যয়ভাব সমাস, কণ্ঠ পর্যন্ত সমান সমান হলো আ কণ্ঠ। তাইলে এই কণ্ঠ পর্যন্ত, পর্যন্ত শব্দটা এখানে আ অর্থে ব্যবহার করা হয়েছে। তুমি যদি বলো সে কণ্ঠ পর্যন্ত খাইছে, সত্য কথা। সে আকণ্ঠ খাইছে, এটাও ঠিক। অর্থাৎ কণ্ঠ পর্যন্ত বললে যা বোঝায়, আকণ্ঠ বললে তাই বোঝায়। কিন্তু কেউ যদি বলে সে আকণ্ঠ পর্যন্ত খেয়েছে, এখন ভুল হবে কিনা বলতো? আকণ্ঠর পরে আবার পর্যন্ত বলছে, ভুল হবে না হবে না? বড় ধরনের ভুল হবে। কথা বুঝছি? বড় ধরনের ভুল হবে। ইয়েস, বড় ধরনের ভুল হবে নিঃসন্দেহে। সো এই ভুলটা করা যাবে না। তারপরে আসো পরের অংশ নিয়ে যে কথা বলি, বিরাম চিহ্নের ব্যবহার। এটা আমার মনে হয় আমার পড়ার দরকার নেই। বিরাম চিহ্ন জ্যোতি চিহ্ন ভুল করলে বাক্য ভুল হবে, ব্যাস। ওই যে পোস্টার লাগাবেন, না লাগালে জরিমানা, অর্থাৎ এখানে প্রস্রাব করিবেন, না করলে 50 টাকা জরিমানা। মনে করো মানে জ্যোতি চিহ্ন দেয়া নাই, ডিরেক্ট লিখে দিছে এখানে প্রস্রাব করিবেন, না করলে 50 টাকা জরিমানা।
তাহলে দাড়ি হওয়ার কথা কোথায়? এখানে প্রস্রাব করিবেন না। দাড়ি করিলে 50 টাকা জরিমানা, আবার দাড়ি। কিন্তু তুমি যদি কোনো কিছু না দাও, পড়াটা দাঁড়াবে হচ্ছে এরকম, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। এ মানে হলো যে বেটা অত কিছু বোঝে না, গ্রাম থেকে শহরে প্রথমবার আসছে, টুকটাক একটু পড়তে পারছে, তখন সে বলবে 50 টাকা দিমু কি লেগা, অত সহজ কাজ, এটুক করতে পারলে 50 টাকা মাফ, সে দিয়ে দিবে কাজটা করে। বুঝো না ব্যাপার? তারপর আসো প্রত্যয় করিতে ভুল। দারিদ্রতা, দারিদ্র, এটা নিয়ে একটু কথা আছে, এদিকে তাকাও। 4টা শব্দ লিখে দেই, মুখস্থের উপরে এর উপরে কোনো ওষুধ নেই। দেখো, এই দারিদ্র অথবা দরিদ্রতা, দারিদ্র অথবা দরিদ্রতা, এটা ঠিক। এটা কি কর্মত লাগে? দারিদ্র অথবা দরিদ্রতা। এরপরে হচ্ছে তোমার দৈন্য অথবা দীনতা, এই ফরম্যাটে ঠিক। এখন ভুল হবে কখন? তুমি যদি এখানে বলো দারিদ্রতা, এখানে যদি বলো হচ্ছে দারিদ্রতা, এরপরে যদি এখানে যদি বলো দৈন্যতা, ভুল হবে। অর্থাৎ তুমি এখন আমার সাথে মুখস্থ করে ফেলাও, এটা হচ্ছে ঠিক ফরম্যাট, এরপরে অন্য কোনো কথা নাই। অন্যভাবে বুঝতে চাইবা তাহলে ভুল হবে। তুমি যদি দেখো দারিদ্র, এটা নাউন, দরিদ্রতা এটাও নাউন, দৈন্য এটাও নাউন, দীনতা এটাও নাউন, এই ফরম্যাট গুলো ঠিক আছে। তো সাধারণত আমরা বিশেষণ শব্দকে তা বা ত এটা যুক্ত করে বিশেষে রূপান্তর করি। বুঝো নাই? যেমন দেখো, এই হলো বিশেষ, এটাকে যদি তুমি তার সাথে ত যুক্ত করো তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে বিশেষত্ব। আচ্ছা, তারপরে যেমন ধরো দরিদ্র, শুধু দরিদ্র, এটা একটা বিশেষণ। দরিদ্র মানে পুয়ার, তার সাথে তুমি যদি তা যুক্ত করো তাহলে হবে দরিদ্রতা, এটা নাউন। এর মানে আমি এখানে ত আর এখানে তা যুক্ত করছি, যুক্ত করে এখানে দরিদ্র এবং বিশেষ এই দুটি হলো অ্যাডজেক্টিভ বা বিশেষণ, আমি দুটোকে নাউনে রূপান্তর করছি। এখন যদি আমি এই কাজটা ভুলভাবে করি, দরিদ্র তার সাথে তা দিলে দরিদ্রতা হয়, কিন্তু যে কথাটা দারিদ্র, এটা অলরেডি নাউন অবস্থায় আছে। দারিদ্র মানে কি পভার্টি না? ওই দরিদ্রতা মানেও পভার্টি, দারিদ্র মানেও তো পভার্টি, নাউন অবস্থায় আছে। এখন তার সাথে তুমি আবার বাকনামি করে তা যুক্ত করছো, এবার আর বাক্য ঠিক নাই, শব্দ ঠিক নাই, ভুল হয়ে গেছে। কথা বুঝতে পারছি? এই জন্য এখানে বিশাল ক্যারাবেরা টাইপের জিনিস আছে। আমি তোমার এটা যাইতে নিষেধ করেছি, ভাইয়া বলেছি যে এই 4টা ফরম্যাট মুখস্থ করে ফেলো, এই ফরম্যাট গুলোতে পাইলে বুঝবা ঠিক, একটু এদিক ওদিক পাইলে বুঝবা হচ্ছে ভুল। আমি এ পর্যন্ত বোঝাতে পারছি? কথা বলো, ইয়েস অর নো? ডান? ওকে, এরপরে আসো, বিরাম চিহ্ন গেল, প্রত্যয় গেল, পদের ব্যবহারটি গোপন কথা বলি, গোপনীয় কথা বলি। গোপনীয় কথা মানে হচ্ছে কথাটা গোপন রাখতে হবে, কথাটা গোপন রাখবার মতো, এই জন্য তার নাম গোপনীয়। আর গোপন মানে যেটা গোপন আছে, বুঝতে পারছো? তাহলে তোমাকে আমি একটা গোপনীয় কথা বলি, গোপনীয় কথা মানে কথাটা তুমি গোপন রাখবে, গোপন রাখার মতো। আর গোপন কথা বললার কথা গোপন থাকে কি করে? তখন তো প্রকাশ হয়ে যায়। সুতরাং কথাটা গোপন কথা না, গোপনীয় কথা হবে। লিঙ্গজনিত ভুল, মেয়েটি সুন্দরী, মেয়েটি সুন্দর। এখন মেয়ে যেহেতু তারা সুন্দরী বলতে হবে। উৎকর্ষবাচক শব্দের তরতম এর ভুল, বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। তোমরা যদি পারো আর কি, পুরাতন বইতে একটা চ্যাপ্টার আছে, ক্লাস 7 এর বইতে, বিশেষণের তরতম, আমি একটু লিখে দিই, এটা পিডিএফ নামাইও পড়তে পারবা। বিশেষণের তর অথবা তম, এটা ইংরেজিতে যেটাকে তোমরা ডিগ্রি বলো, বৃহত্তর, বৃহত্তম, বৃহৎ, বৃহত্তর, বৃহত্তম, কোথায় তর হবে কোথায় তম হবে তার একটা সিকোয়েন্স আছে, এটা হচ্ছে ওইটা। বুঝতে পারছি কথাটা? সো তর বললে আর তম বললে, ইংরেজিতে না বললে তো বুঝবা না। ডিগ্রি তো বিশেষণেরই হয়, লার্জ, লার্জার, লার্জেস্ট। এখন আমি এখানে বলছি আয়সা বৃহৎ, এখানে বলছি বৃহত্তর, তারপরে এখানে কি বলছি? বৃহৎ
তম। এখন কম্পেয়ারটা আমি কার সাথে কম্পেয়ার করছি, কতজনের মধ্যে করছি, তার উপর এগুলো ম্যাটার করে না। এখন দেখো, বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। ইংরেজিতে বললে আমরা বলছি পজিটিভ, কম্পারেটিভ, তারপর হচ্ছে সুপারলেটিভ। তাহলে বিদ্বানের সাথে মূর্খের কম্পেয়ার করেছি, তাহলে তম বলার কোনো সুযোগ নাই। তম যদি বলি সুপারলেটিভ, সর্বোচ্চ হয়ে যাবে বা বেশির মধ্যে হয়ে যাবে। তাহলে তুমি যদি বলো বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, আর শ্রেষ্ঠ, একটু বোঝার চেষ্টা করো। এই উৎকর্ষবাচক শব্দে তর বা তম ব্যবহারের ক্ষেত্রে এটা মানে মারাত্মক ভাবে তোমাকে মাথায় রাখতে হবে। তুমি দুজনের মধ্যে বলছো তো, সুতরাং এই জায়গাটাকে মানে কি বুঝাতে পারতেছি? বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ তর বলার দরকার নাই, শ্রেষ্ঠ বললে হবে, বিদ্যানের থেকে মূর্খ শ্রেষ্ঠ, ব্যাস হয়ে যাবে। কথা কি বুঝছো না বুঝো নাই? ওকে, তারপরে আসো সর্বনামের ভুল প্রয়োগ। আমি, তুমিও, সে, সে তুমি আমি। এটা ভাই সত্যি কথা বলতে এটা কোনো আগামাথা নাই, সব জায়গায় ঝামেলা আছে, সব জায়গায় এই ঝামেলা আছে। এটা ছিল, আছে, এখন পর্যন্ত থাকবে, চলবে। আমি, তুমিও, সে, তুমি আমি সে, এটা ইংরেজি বাংলা নিয়ে নানান কাহিনী। এই কাহিনীতে আমরা যাব না, আমরা সহজ জায়গায় থাকব। আমরা বলবো হচ্ছে বাংলা যেটা বলতে হয় নর্মালি, প্রথমত বলতে হয় তুমি, মানে আরেকজন যে আমার সামনে আছে তাকে অ্যাড্রেস করতে হয়। তারপরে বলতে হয় সে, তারপরে বলতে হয় নিজের কথা, অর্থাৎ বলতে হয় আমি। অর্থাৎ নিজেকে সবার শেষে রাখতে হয়। নিজেকে কোথায় রাখতে হয়? নিজেকে শেষে রেখে দিতে হয়। এটা খুব সিম্পল একটা সলিউশন। এর জন্য নিজেকে কখনো আগে রাখবা না। বুঝছো না বুঝো নাই? 231 শব্দের ভুল প্রয়োগ, আপনি সবান্ধব আমন্ত্রিত। দেখো, এই স শব্দের অর্থ হচ্ছে নিজ। স শব্দের অর্থ হচ্ছে নিজ। আর এই স শব্দের অর্থ হচ্ছে সহ। তাহলে আপনি সবান্ধব মানে বন্ধু সহ, বন্ধু সহ। এ মানে এই কথাটা ভুল, এটা ঠিক। ডান। ওকে, ভাইয়া তোমাদের থেকে জাস্ট একটা ছোট্ট বিরতি নিব, 5 মিনিট একটা ব্রেক নেই, পরে আবার 5 মিনিটের নিব না, ঠিক আছে?
ওকে, তাহলে কি ডান? কোনো কোশ্চেন? লার্জ, লার্জিয়ার, লার্জেস্ট, দারিদ্র, দরিদ্রতা, তরতম, মেয়েটি সুন্দরী, বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। মেয়েটি সুন্দরী দুটো নারীবাচক শব্দ, একসাথে হয় না। মেয়েটি সুন্দর, এরপরে বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর হয় না, বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। এরপরে বিশেষণের তরতম পড়তে বলছি। এরপরে এখানে এসে বলছি এই চারটাকে মাথায় ঢুকায় নিতে একদম। তারপরে এখানে বলছি সবান্ধব, এই স শব্দের অর্থ নিজ, আর এই স শব্দের অর্থ সহ বা সাথে। আপনি বন্ধু সহ আসবেন, সুতরাং এটা হবে না, হবে হচ্ছে এটা দিয়া করতে হবে ব্যাখ্যা সবান্ধব। বুঝতে পারছি? এই দন্ত সর সাথে ব থাকলে কেন ভুল হবে? আপনি নিজ বন্ধু সহ আসবেন। ধরো কথাটা যদি এমন হয় যে আপনি সস্ত্রীক আমন্ত্রিত, মানে নিজের বউ নিয়ে আইসেন, এটা কোনো কথা হলো? আরেকজনের বউ নিয়ে কেউ দাওয়াত খাইতে যাবে? সুতরাং এই কথাটা ভুল। এখানে বলতে হবে আপনি সস্ত্রীক আমন্ত্রিত, স্ত্রী সহ আসবেন। দন্ত স, এই সব স শব্দের অর্থ হলো সাথে, সহ বা সঙ্গে। এরপরে আসো প্রত্যয়ের অপপ্রয়োগজনিত অশুদ্ধি। একটু আগেই বলছিলাম তোমাদের যে প্রত্যয় ভুল জায়গায় দিলে ভুল, মারাত্মক ভাবে ভুল হবে। দেখো এই যে স্থ শব্দটা, স্থ আর স্ত যেটা দন্ত স নিচে তো, ওটার দুটো পার্থক্য আছে। এই স্থ শব্দের অর্থ আছে বা থাকে, এমন কিছু একটা মিন করে। এখন অধীন বললেই তো অধীনে আছে এমন কিছু, অধীনের পরে আর স্থ দিতে হয় না, সুতরাং অধীন বললেই ঠিক। একত্রিত বলতে হয় না, একত্র বললেই ঠিক। তারুণ্যতা বলতে হয় না, তারুণ্য বললেই ঠিক। ঠিক একইভাবে এখানে অসহ্যনীয় না বলে অসহনীয় বা অসহ্য, গ্রাহ্যনীয় নয় গ্রাহ্য, উৎকর্ষতা নয় উৎকর্ষ, আবশ্যকীয় জায়গায় আবশ্যক, জ্ঞানমানের জায়গায় জ্ঞানবান, বৈচিত্র্যতার জায়গায় বৈচিত্র্য। তবে বিচিত্রতা দেওয়া যাবে, বিচিত্রতা বলা যাবে, কিন্তু বৈচিত্রতা বলা যাবে না। এরপরে আসো এই যে তা এবং ত প্রত্যয়ের ব্যবহার, কিছুক্ষণ আগেই বলছিলাম, আমি আবার এখানে খুব শর্টকাটে লিখে দিই, মনে রেখো। এই তা প্লাস ত, এই দুটো দিয়ে সাধারণত বিশেষ্য শব্দ তৈরি করা হয়। এখন তুমি এগুলা বিশেষণের পরে দিতে পারবা, বিশেষ্যের পরে যদি আবার দাও তাইলে সব শেষ হয়ে যাবে। বুঝাতে পারছি? যেমন দেখো এই যে বলছিলাম বিশেষ যুক্ত, তাহলে কি হবে? বিশেষত্ব, স্পেশালিটি। এখন বিশেষ কথাটাকে ইংলিশে বললে হবে স্পেশাল, দেখো মিলে কিনা। আর বিশেষত্বকে বললে হবে স্পেশালিটি। তো টি ওয়াই দিলে কি হয়? নাউন হয়। হিসাব শেষ, সহজ। আচ্ছা, তারপরে আবার কি জানি বলছে, মাটা কি আছে? তা। তাহলে দেখো এই হলো দো রি দ্র, তার সাথে দিলা তা, তাহলে কি হয়ে যাবে? দো রি দ্র তা। দরিদ্র মানে হচ্ছে পুয়ার, আর দরিদ্রতা মানে হচ্ছে পভার্টি। এই দুইটা জিনিস দিয়ে নাউন তৈরি করা হয়, সহজ কথা। এখন দেখো আমি যে নাউন তৈরি করেছি এই প্রসেসটা ঠিক আছে কিনা, বুঝছো কিনা? একটা আওয়াজ দিয়ে দাও, ইয়েস অর নো, হুড়মুড় করে আওয়াজ দিয়ে দাও। এই জায়গা পড়ো না, এখানে পড়ার দরকারই নাই, শুধু ওই জায়গাটা পড়ো। এখানে কি লেখা আছে বাদ, শুধু ভাইয়া যা লিখছে সেটা পড়ো। ওকে ওকে, এই কথাগুলোরই এখানে ব্যাখ্যা দেওয়া, আর কিছু না। এই কথাগুলোরই কেমনে হলে অশুদ্ধ হয়, কিভাবে শুদ্ধ হয়, কিভাবে অশুদ্ধ, কিভাবে শুদ্ধ, জাস্ট পাশাপাশি রূপগুলো দেওয়া। এরপরে সন্ধি গঠিত অশুদ্ধি। এখন তুমি অধ আর গতি, তারপরে তুমি যদি অধগতি এভাবে লিখে রাখো না, এখানে বিসর্গটা ওতে রূপান্তরিত হয়েছে। তোমাদেরকে বিসর্গ সন্ধির মধ্যে ভাইয়া 5টা ফাংশন দেখাইছিলাম, মনে করে দেখো। 1, বিসর্গ বহাল থাকে, যেমন মনোকষ্ট। 2, বিসর্গ ওতে রূপান্তরিত হয়, যেমন মনোযোগ, তপবন। 3, বিসর্গটা র হয়ে যায়, যেমন দুর্বার। বিসর্গটা স হয়ে যায়, যেমন তোমার হচ্ছে স দিয়ে যদি করো ওই যে নমস্কার, তারপর নমযোগকার নমস্কার। শেষে বিসর্গের কারণে আদিস্বর দীর্ঘ হয়। এখন প্রত্যেকটা জায়গায় তুমি যদি দেখো বিসর্গ জনিত কি বলে সন্ধিজনিত ঝামেলা আছে, এখানে সন্ধির ঝামেলা, অধযোগ গতি,
তা তুমি অধোগতি এভাবে রাখতে পারবে না। অর্থাৎ তুমি লিখছো হচ্ছে এখানে অধ, তারপরে দিছো হলো গতি। তাহলে বিসর্গ যদি ওতে রূপান্তরিত হয় তাহলে সন্ধিটা হবে কি? সন্ধিটা হবে অধো গতি। এই হচ্ছে কথা। এখন তুমি যদি এভাবে রেখে দাও, অর্থাৎ যদি বিসর্গ বহাল রাখো তাহলে হবে না। বিসর্গ বহাল থাকবে, এখানে থাকবে না, মনোকষ্টের জায়গায় থাকবে। এই মনো তারপরে হচ্ছে কষ্ট, এবার যেটা আছে এটাই অন্তস্থ ওই জায়গায় থাকবে। তো কোথায় বিসর্গ থাকবে আর কোথায় বিসর্গ থাকবে না, সিস্টেম যদি মিস করে যাও তাহলে বাক্য ভুল হবে, শব্দ ভুল হবে। এই জন্য অধোগতি এটা শুদ্ধ। এরপরে অদ্যাপি আর অদ্যপি, অধিযোগ অপি সমান সমান অদ্যাপি, কিন্তু যদ্যপি যখন বলবা যদিযোগ অপি তখন আবার যদ্যপি। এরপরে দেখো কিংবা হয় না কিংবা হয়, দুরাবস্থা না দুরবস্থা হয়। এই শব্দগুলো ডিরেক্ট কোনো কোপ, একদম কোপ। এই দেখো এই যে এই শব্দটা দেখো, এই হলো নি বিসর্গ তারপরে রস, বিসর্গের কারণে আদেশর দীর্ঘ হয়, এর মানে নিরস। আমার কথা কি বুঝতেছো না? বুঝতেছো না? এটা কি মুখস্থ করতে পারবা যে এমনি ভুল এইভাবে ঠিক? এটা মুখস্থ করতে কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগে পুরোটা মুখস্থ করতে? 3 থেকে 5 মিনিট। জীবনে হাজার হাজার ঘন্টা নষ্ট করছো মোবাইল চাইপা, হাজার হাজার ঘন্টা নষ্ট করছো। তুমি তুমি আড্ডা মারা নষ্ট করছো, অহেতুক শুয়ে রয়েছে বসে রয়েছো। মানে তুমি যে কি করে সময় নষ্ট করছো তুমি নিজেই জানো না। সব থেকে বেশি নষ্ট করছো হচ্ছে ফোন চাইপা, কামে অকারণে, দরকার অদরকারে ফোন চাইপা নষ্ট করছো। এখন এটার পেছনে সময় দাও। আজকে হিসাব করে দেখছিলাম স্টুডেন্টদের সাথে, আজকে খুব সম্ভবত হ্যাঁ আজকেই, আর 53 দিন টাইম আছে তোমাদের। যে 53 দিন মানে তো রাউন্ড ফিগারে যদি যাও তাহলে 50 দিন সময় আছে তোমার। তো 50 দিনের মধ্যে বা 53 দিনের মধ্যে তুমি 1 সপ্তাহ নষ্ট করে ফেলবা। কেমনে করবা তুমি জানো না। শীতের সিজন আসছে, আত্মীয় স্বজনের বিয়ে হবে, অমুক তমুক নানান কাহিনী। কোনোদিন ভাল লাগবে না পড়তে, কোনোদিন শরীর খারাপ, কোনোদিন একটু সর্দি হবে। কেমনে কেমনে যাবে, একটা সপ্তাহ তোমার হাত থেকে এমনি চলে যাবে। তোমার হাতে থাকবে আর 45 দিন বা 1.5 মাস। এই 45 দিন যদি প্রপারলি কাজে লাগাও, প্রত্যেকের সেই ক্যালিবার আছে, তুমি টিকতে পারবা। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে একটা সিট তোমার হবে, কোনটাতে হবে কেউ জানে না, তবে হবে। তুমি যেখানে নিতে পারো সেখানেই হবে। তবে হবে যে এটা আমি তোমার লিখে দিলাম, হবে। কথা হচ্ছে তুমি সেই সিদ্ধান্ত নিবা কিনা। সাফল্যের জন্য ইচ্ছাশক্তি তৈরি করা, সিদ্ধান্ত নেওয়া, এটাই হচ্ছে আসল। কিন্তু আমরা বাঙালি সময় নষ্ট করার উস্তাদ। কোনো কিছু হলে ডিপ্রেশনে চলে যায়, আর মুক্ত তোমার কাছে মোটিভেশন খুঁজে বেড়াই, ভাইয়া মোটিভেশন দেন। আমার জীবনে, শিক্ষকতার জীবনে সব থেকে অদ্ভুত পিকুলিয়ার ডায়লগ যেটা আমি শুনছি, একদম অনেস্টলি বলতেছি, ভাইয়া মোটিভেশন দেন। এটা মানে এটা শুনলে আমার মানে এতটাই অদ্ভুত লাগে। একটা স্টুডেন্ট কি করে টিচারের কাছে বলতে পারে মোটিভেশন দেন? কেন? কারণ ও যদি বুঝতেই পারে ওরে মোটিভেট করা হচ্ছে, তাহলে তো এটা মোটিভেশন না। মোটিভেশন দিতে হয় সাবকনসিয়াস মাইন্ডে। কিন্তু স্টুডেন্ট বলতেছে আমার মোটিভেশন দেন, তাহলে সে নিজেরা আবিষ্কার করছে ও ডিমোটিভেটেড। ওরে কিছু মোটিভেশন দিলে সে তার মধ্যে গতি ফিরে আসবে। এভাবে মোটিভেশন হয় না। আর পৃথিবীতে মোটিভেশন বলতে কোনো শব্দ নাই। এটা একটা ভুল কথা, একটা ভুয়া কথা, একটা ধান্দাবাজি। যেটা আছে সেটা হলো কি করলে কি হবে, কার্যকারণটা ধরাই দেওয়া। এটা আছে, এটা হলে তুমি নিজের থেকেই রিচার্জ হবা, সেলফ মোটিভেটেড হবা। মোটিভেশন দেওয়ার জিনিস না। বুঝাতে পারলাম না মনে হয়। এজ এ স্টুডেন্ট তোমার এখন কি করা উচিত, কি করলে তার ফলাফল কি হবে, আজকের কাজ ভবিষ্যতে তোমার জন্য কি নির্ধারণ করবে, টিচার হিসাবে বা তোমার মুরব্বী হিসাবে এটা তোমাকে একজন ধরাই দিবেন। তুমি পড়লে এরকম হবে, না পড়লে এরকম হবে। বিশ্ববিদ্যালয়ে পড়লে এই রেজাল্ট, না পড়লে এই রেজাল্ট, এটা করলেই হবে, ওটা করলেই হবে। যখন তুমি বুঝতে পারবা তোমার লাইফের ডেস্টিনেশন এই পথে হাঁটলে একরকম, তো এই পথে পথে হাঁটলে আরেক রকম। তুমি ডেস্টিনেশন যখন ফিল করতে পারবা, তুমি নিজের থেকে সেই দিকে দৌড় দিবা। মোটিভেশন শব্দটাই একটা ভুয়া শব্দ, এই শব্দটাই ভুল, এই শব্দটা ব্যবহার করাই উচিত না। আমি কি কথা বুঝাতে পারছি? সুতরাং এসব মোটিভেশন দেন ভাইয়া একটু বলেন, এই জাতীয় কথাবার্তা এসব বলবাও না, শুনবাও না, এবং এই জিনিসগুলো তোমাদেরকে বেকায়দায় ফেলবে। রিমি বলছে ভাইয়া স্থ এবং স্থয়ের পার্থক্য বলেন। আসতেছে সামনে রিমি, তুই মনে খুব অস্থির রিমি, বাইনি চান্স তোর বাড়ি নোয়াখালী? হ্যাঁ রে বণিক, ঠিক বলছে? তজুমুদ্দিন ভোলা, বরিশাল্লা, নোয়াখালী নোয়াখালী হলে বরিশাল্লা, একদম জায়গা মতো। বুঝছি বুঝছি, খবরদার। এরপরে আসো সমাজ গড়িত শুদ্ধি। নিরপরাধী হয় না নিরপরাধ, নির্দোষী না নির্দোষ, নিরাশ্রয় না নিরাশ্রয়, আশ্রয় নেই যা নিরাশ্রয়, দিবারাত্রি না দিবারাত্র, অর্ধরাত্রি না অর্ধরাত্র, ভাতৃস্নেহী না ভাতৃস্নেহ। একদম একটা কপি মুখস্থ করে ফেলাবা এটা। এরপরে
সমার্থ শব্দের বাহুল্য জনিত, পারবা? এই যে আয়ত্তাধীন হয় না, আয়ত্ত হয় অথবা অধীন হয়, সে আমার আয়ত্তে আছে অথবা সে আমার অধীনে আছে, এটুকু বললেই হবে, এর বেশি কিছু বলার দরকার নেই। এরপরে শুধুমাত্র হয় না, হয় শুধু না হয় মাত্র। ঈষৎ রক্তিম হয় না, হয় আরক্ত অথবা রক্তিম। তবে আগের বইগুলোতে ঈষৎ রক্তিম আরক্তিম এই কথাটা আছে, নতুন ব্যাকরণে আরক্ত বা আরক্তিম এটা বাদ দিয়ে রক্তিম বলা হয়েছে। এরপরে বাদ বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট নাই, কেবলমাত্র এটা ইম্পর্টেন্ট। সমূল সহ সুস্বাস্থ্য, এটা হয় না, স্বাস্থ্য হয়। এরপরে হলো তোমার এগুলো মোটামুটি, যদ্যপি এটা মোটামুটি ইম্পর্টেন্ট। অশ্রুজল তো আমরা শিখছি, সাহিত্যের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমাদের ভাষায় এটা হবে অশ্রু। তোমার বিরহে আমার অশ্রু গড়িয়ে পড়লো, মানে চোখ দিয়ে পানি গড়ায় পড়ছে। তোমার বিরহে আমার অশ্রু জল গড়িয়ে পড়লো না, অশ্রু গড়িয়ে পড়ছে, এটা ঠিক আছে। এরপরে তরতম, কনিষ্ঠতর বা কনিষ্ঠতম হয় না, হয় হলো কনিষ্ঠ, সে আমার কনিষ্ঠ ভাই মানে আমার ছোট ভাই। পাপিষ্ঠতর পাপিষ্ঠতম হয় না, হয় হলো পাপিষ্ঠ। তো কোপ দিয়ে এটা মুখস্থ করে ফেলাবা, জাস্ট কোনটা ভুল কোনটা ঠিক। এরপরে আসো, এই যে তজুমুদ্দিন বলা, বণিক এদিকে দেখো, এ বণিক, এ মিয়া, কেমনে শিখবো এটা? দেখ, এই প্রথম লাইনে ব্যাখ্যা ভাইয়া দিয়ে দিছি, তারপরও আলাদা করে উদাহরণ দিয়ে দিব। এই পাশে একটু তাকাও, এই যে এটা, এটা কিন্তু হচ্ছে মূলত ওই যে এটা এটা থ, এটা বাদ দিলেও শব্দের অর্থ থাকে, এটা হচ্ছে নিয়ম নাম্বার 1। এবার একটা শব্দ নেই, গৃহস্থ, যেমন গৃহস্থ, গৃহস্থ, গৃহে থাকেন যিনি। এখন এখান থেকে মাইনাস করে দাও স্থ, শব্দ থেকে যাবে হচ্ছে গৃহ। এরপরে আসো টু, যেটা এই যে ত, উপরেটা কিন্তু থ, এ হর মতো দেখায়, এটা মূলত হ না, এটা থ, এই দুই ভাবে লেখা যায় বলেই দিলাম। তো এটা যেটা, এটা বাদ দিলে শব্দের অর্থ থাকে না। এবার ওখানে একটা শব্দ নেই, প্রশস্ত আশ্বস্ত কিছু একটা নিয়ে নিলাম হচ্ছে আশ্বস্ত। এখন এটা বাদ দিয়ে দিলাম হচ্ছে ত, তাহলে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে শুধু আশ, কোনো কিছু হয় না। এরপরে এসে ঋণগ্রস্ত, এই ঋণগ্রস্তর মধ্যে ত বাদ দিয়ে দিলে, মানে ত বাদ দিয়ে দিলে থাকে শুধু গ্র, অর্থ হয় না। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা এটাকে খুব সিম্পলি একটা ব্যাখ্যা দাঁড় করাই দিলাম, যেটা হচ্ছে স্থ, এটা স্বয়ংসম্পূর্ণ শব্দের সাথে বসে, এটা বাদ দিয়ে দিল একটা অর্থপূর্ণ শব্দ থাকে। আর যেটা স্থ, এটা অপূর্ণ শব্দকে পূর্ণ করে, সুতরাং তাকে বাদ দিয়ে দিলে আর অর্থ থাকে না। এখন তুমি কিভাবে বুঝবা কোন জায়গায় বড়টা কোন জায়গায় ছোটটা? এভাবেই বুঝবা, দেখবা বানানটা ঠিক আছে কিনা, বাদ দিয়ে দেখবা, টেস্ট করবা। বাদ দিয়ে টেস্ট করার পরে যদি দেখো ওকে, তাহলে বুঝবা ওকে। যদি দেখো বাদ দেওয়ার পরে হয়ে গেছে, বাদ হয়ে গেছে, তাহলে বাদ হয়ে গেছে, অর্থাৎ সিদ্ধান্ত এখান থেকে দাঁড় করে ফেলতে পারবা। এবার ক্লিয়ার হয়েছে? এই বণিক, এখন থেকে যদি ভালো করে পড়ি তাহলে পাওয়া যাবে কিনা? হ্যাঁ, পাওয়া যাবে। মুরসালিনা বলছে তো আদর করে বলার কি আছে? মুরসালিনা মাথা খারাপ হয়ে গেছে, বুঝছি বুঝছি। তারপরে টিটা খানাখানি, হ্যাঁ যাচ্ছি। বাক্য তৈরি করে দেখান ভাই লিহান, ঠিক আছে দেখাচ্ছি। মিস্টার লিহান, আমি বললাম লিহান একজন আদর্শ গৃহস্থ যে আজকাল বিপদগ্রস্ত হয়ে পড়েছে। এখন দেখ, চোখ বড় বড় করে তাকায় থাক, নাহলে কানের নিচে দিয়ে অজ্ঞান করলাম। এখন এটাকে যদি ভাঙি তাহলে এখানে হবে একটা গৃহ, আর আছে হচ্ছে স্থ। স্থ বাদ দিয়ে দিলেও গৃহ একটা অর্থপূর্ণ শব্দ দাঁড়ায়, বাক্য দাঁড়াবে না কিন্তু শব্দটা দাঁড়ায়।
সেদিন বিপদগ্রস্ত হয়ে পড়ছে। এটাকে যদি ভাঙি একটা গ্রহ, আর এই যে গ্রস্ত এখান থেকে আলাদা করে যদি স্ত, তাহলে যেটা আলটিমেটলি থাকে সেটা হচ্ছে শুধু গ্রহ, অর্থ হয় না। বুঝছি এবার? কদ্যপি অর্থ কি? কদ্যপি মানে কদাচিৎ, খুব কম, হার্ডলি, যেটা ওইটা কদাচিৎ, ওটা হচ্ছে কদ্যপি। ভোলা আসলে আমার বাসায় আসবেন, দাওয়াত আপনাকে। আশরাফুল, ভোলা চর কুকরি যাব, গিয়ে ওই জায়গায় তাবু গেড়ে বসে থাকবো, জেলের কাছ থেকে মাছ কিনবো, কিনা সেটাকে লাল লাল করে আলু দিয়ে ভাইজা, ঝাল ঝাল কাঁচামরিচ দিয়া, মোটা চালের ভাত দিয়া খামু, খায়া ওইখানে 10-15 দিন বসে থাকবো মনে কর ওই চরের উপরে, তাহলে রিফ্রেশমেন্ট হবে। হ্যাঁ, আমি স্বপ্ন দেখি। এরপরে আসো সত্য সত্য সত্তা, লেখাই আছে সত্য মানে বিদ্যমান অর্থে, কোনো কিছুর ভিতরে কিছু একটা আছে এই অর্থে, যেমন অন্তঃসত্ত্বা, ভিতরে গর্ভবতী মায়ের ভিতরে সন্তান আছে এই অর্থে, কিছু ভিতরে বিদ্যমান আছে। সাত্ত্বিক, ভিতরে গুণ আছে এমন, আম সত্য, আম আছে এমন। আর এই সত্যের অর্থ মালিকানা, যেমন সত্ত্বাধিকার বা সত্যভোগী। এই দোকানের মালিকানা আমার, মানে আমি এখানকার সত্ত্বাধিকারী, তখন বানান হবে এরকম। আর এই সত্য মানে হচ্ছে সত্তা, অর্থাৎ অস্তিত্ব আছে বা উপস্থিতি আছে এই অর্থে। এখানে ব্যাখ্যার কিছু নাই, ব্যাখ্যা দিয়ে উদাহরণ দেওয়া আছে, সুতরাং আলাদা ব্যাখ্যার দরকার হবে না। এরপরে আসো টি টা খানাখানি গুলাগুলি গুলু র গণ বৃন্দ সমূহ, যারা অলরেডি প্রশ্ন করেছিলা। এটা থেকে প্রশ্ন কিভাবে থাকবে ভাইয়া? অপেক্ষা করেন, শেষের দিকে খেলা আছে। এই টি টা খানাখানি যেগুলো আর্টিকেল, এগুলো যুক্ত অবস্থায় থাকে, আমরা জানি এটা। এগুলো লগ্নক, তোমাদের ভাইয়া লগ্নক পড়াইছি। লগ্নক 4 রকমের হয়, তার মধ্যে একটা নির্দেশক, এবং এগুলো যুক্ত অবস্থায় থাকে। কিন্তু এই আনন্দ সমূহ বা বিপদ সমূহ, ক্ষতি ইত্যাদি একটু খেয়াল করো, যখন তুমি বলবা এই যে সমূহ আনন্দ, সমূহ বিপদ, সমূহ ক্ষতি, সমূহ সর্বনাশ, এসব ক্ষেত্রে আলাদা হবে। অর্থাৎ এই কিছু জিনিস আছে একসাথে হয় না, কিছু জিনিস আছে আলাদা হয়। তাহলে টি টা খানাখানি গুলি গুলো রা এরা গণ বৃন্দ সমূহ, এগুলো কখনোই আলাদা বসবে না। কিন্তু সমূহ আনন্দ, সমূহ বিপদ, সমূহ ক্ষতি, সমূহ সর্বনাশ, এই জায়গায় সমূহটা আলাদা হয়, বাদ বাকি জায়গায় সব ঠিক আছে। এখানে সমূহটা একসাথে হবে, যেমন মনুষ্য সমূহ, মনুষ্য সমূহ এই জায়গায় একসাথে আসছে, কিন্তু সে আমার সমূহ ক্ষতি করেছে, সামনে সমূহ বিপদ, এই জায়গায় সমূহটা আলাদা হবে। মানে সমূহ বিশেষণ অর্থে ব্যবহৃত হয়। সমূহ আনন্দ মানে বেশি আনন্দ, সমূহ বিপদ মানে বেশি বিপদ, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই সমূহ কথার দুইটা ডাইমেনশন আছে। সে প্রথমত লগ্নকের আচরণ করে, দ্বিতীয়ত সে আবার বিশেষণ হিসেবে ব্যবহার হয়। তো সে যখন বিশেষণ, তখন তো স্বাধীন শব্দ, আলাদা শব্দ, আলাদা করেই বসবে। এবং না এবং নি, এই দুইটা নেতিবাচক। আচ্ছা, না আলাদা থাকে, না কি থাকে? আলাদা থাকে। যেমন আমি পারি না আর পারি না, এই যে পারি না। আর এই যে নি একসাথে থাকে, একসাথে থাকে। যেমন তাকে আজ দেখিনি, এই যে নি আলাদা। মনে থাকবে? এত ঝামেলার দরকার নেই, সহজ। এই যে করি না আলাদা, করিনি একসাথে, নি হইলে একসাথে, না হইলে আলাদা। তারপরে আসো নয়তো আর নয়তো। দেখো, আজ নয় তো কাল যাবে, খাঁটি মুক্ত নয়তো নকল মুক্ত, কিছুদিন পরে নিজেই জানান দেবে। নিজের মন গেলে তুমি যেও, নয়তো যেও না। তাইলে এই নয়তো এটা বিকল্প অর্থে, আর খাঁটি মুক্ত নয় তো এটা না অর্থে, এই যে নিচে লেখাই আছে। একইভাবে হয়তো হচ্ছে হ্যাঁ সূচক, আর এই যে হয়তো হচ্ছে সম্ভাব্যতা বা নিশ্চয়তা। তাহলে দেখো, আমরা ব্যাখ্যার এখানে লিখছি, দেখা যাচ্ছে উল্লেখিত উদাহরণ সমূহে নয়তো আলাদা হইলে এবং নয়তো শব্দের ভেতর অর্থের ভিন্নতা রয়েছে। নয়তো মানে নয়, এই যে নয়তো মানে না অর্থ, আর এই নয়তো মানে হচ্ছে বিকল্প পথ। যেমন সুমি নয়তো রুমি এই কাজ করতে পারবে। তাহলে সুমি করতে পারবে, নয়তো রুমি করতে পারবে।
তাহলে সুমি আর রুমি, তাদের মধ্যে আমি কি করলাম? বিকল্প দিলাম। আর সুমি আজ নয় তো কাল যাবে। আজ নয় তো কাল যাবে। নামাজও করতে, আজ না গেলে কাল যাবে। বুঝাতে পারছি দুইটার অর্থ কি? নেই আর নাই এর মধ্যে কোনটা সাধু আর কোনটা চলিত? নাই কথাটা সাধু হয়, নেই কথাটা চলিত হয়। এরপরে বাক্যে পদের অপপ্রয়োগ, অত্র তত্র যত্র, ফলশ্রুতি, লক্ষ্য। আমরা মোটামুটি প্র্যাকটিসে চলে আসছি, খুব কাছাকাছি চলে আসছি, একটু অপেক্ষা কর। আর 10 মিনিটের মধ্যে আমরা প্র্যাকটিসে চলে যাব। আর প্র্যাকটিসে গেলে বুঝতে হবে আমরা কাজ শেষ করে ফেলেছি। আর কতক্ষণ সোনিয়া? বেশিক্ষণ নাই, আমরা 10 মিনিটের মধ্যে প্র্যাকটিসে যাব। প্র্যাকটিসে গেলেই বুঝতে হবে তোমার কাজ শেষ হয়ে আসছে। বাক্যে পদের অপপ্রয়োগ, দেখো এই অত্র, অত্র শব্দের অর্থ হচ্ছে এখানে। কিন্তু কেউ যদি বলে অত্র বিদ্যালয় মানে এই বিদ্যালয়, এটা ভুল হবে। কিন্তু একটু খেয়াল করি, অত্র মানে এখানে, যত্র মানে যেখানে সেখানে। তাহলে যত্র তত্র মানে যেখানে সেখানে। আমরা বলি না যত্র তত্র ছড়ায় ছিটে পড়ে আছে, মানে যেখানে সেখানে ছড়ায় ছিটে পড়ে আছে। তাই অত্র বললে এই বুঝাবার কারণ নাই। আমরা অত্র কথার দ্বারা এই বুঝাবো না, অত্র মানে এখানে বুঝাবো, এটা মুখস্থ রেখে ফেলবো। এরপরে উল্লেখিত আর উল্লেখিত, অত কাহিনীর দরকার নাই, আমরা এমনি লিখে দিই অত্র, এটা শব্দের অর্থ হচ্ছে এই। আর এখানে উল্লেখিত এই শব্দটাই সঠিক, আর অন্য কোনো কিছু সঠিক না। এই জায়গা থেকে শিখ, ওখানে অত অত কথার দরকার নেই। এবার শর্টকাটে হয়েছে, উল্লেখিত বলা যাবে না, উল্লিখিত বলতে হবে। এরপরে ফলশ্রুতি, এটা ইন্টারেস্টিং আছে। ফলশ্রুতি মানে হচ্ছে এই শ্রুতি শব্দের সাথে শ্রবণ, এটার একটা সম্পর্ক আছে। মঙ্গল কাব্যে তোদেরকে ভাইয়া শুরুর দিকে যখন সাহিত্যের ক্লাসগুলোতে বলছিলাম, মনে করে দেখো যে হিন্দু ধর্মের যে ধর্মীয় আখ্যানগুলো আছে, মঙ্গল কাব্য, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, এরকম মঙ্গল কাব্যের 5টা করে ভাগ আছে। প্রথমে থাকে হচ্ছে বন্দনা, তারপরে আত্মপরিচয়, তারপর দেবখণ্ড, তারপরে হচ্ছে মর্তখণ্ড, তারপরে শ্রুতিফল। বন্দনা মানে হচ্ছে প্রশংসা, কবিরা শুরুর দিকে প্রশংসা করেন সমস্ত ধর্মের মহাপুরুষদের। তারপরে আত্মপরিচয়, কবির নিজের পরিচয় দেন কবিতার ঢঙে ঢঙে। তারপরে দেবখণ্ড, স্বর্গখণ্ড, মর্তখণ্ড, অর্থাৎ মঙ্গল কাব্যের মূল বডিটা, মঙ্গল কাব্যের চরিত্রগুলো প্রথমে থাকে স্বর্গে, স্বর্গে কোনো ভুল করার পরে তাদেরকে পৃথিবীতে পাঠাই দেওয়া হয়। তো দেবখণ্ড মানে হচ্ছে স্বর্গে তাদের অবস্থা, আর মর্তখণ্ড মানে হচ্ছে পৃথিবীতে তাদের অবস্থা, দুটাকে পাশাপাশি বর্ণনা করা হয়। আর তারপরে থাকে হচ্ছে শ্রুতিফল। শ্রুতিফল মানে হচ্ছে তুমি যতক্ষণ ধরে মঙ্গল কাব্যটা শুনলা, তাতে করে তোমার কি ফলাফল হইল, বা তোমার কি লাভ হইল, বা তোমার কি কল্যাণ হইল। তাহলে খণ্ড কয়টা? একটা মঙ্গল কাব্যের 5টা। প্রথমে কি থাকে? বন্দনা, তারপর আত্মপরিচয়, তারপর দেবখণ্ড, তারপরে মর্তখণ্ড, তারপরে শ্রুতিফল। তো শ্রুতিফল মানে হচ্ছে শ্রুতি বা শ্রবণ করার ফলে তুমি যে লাভ পাইছো সেটা, অর্থাৎ শ্রুতি করার ফল, শুনবার ফলাফল, শুনবার পণ্য, কি বলে পুণ্য। এখন আমি বললাম সে আমার ক্লাসগুলো করেছে, ফলশ্রুতিতে ফলাফল ভালো করছে, এটা কেমন কথা হইল? ফলশ্রুতি মানে তো শোনার সাথে এটা জড়িত হয়ে গেছে, বুঝতে পারছি। সে ডায়েট করেছে, ফলশ্রুতিতে স্বাস্থ্য ভালো হয়েছে, এটা ঠিক না, বলতে হবে সে ডায়েট করেছে, ফলে স্বাস্থ্য ভালো হয়েছে। এজন্য ফলশ্রুতি কথাটা আমরা ফলে বা অ্যাজ এ রেজাল্ট অর্থে যখন ব্যবহার করি, এটা ভুল হয়। আমি তোমাদের বুঝাতে পারলাম? পরিমিত বৃষ্টি হয়েছে, ফলে ফসল ভালো হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু কেউ যদি বলে পরিমিত বৃষ্টি হয়েছে, ফলশ্রুতিতে ফসলের ফলন ভালো হয়েছে, এটা ভুল। ফলশ্রুতি বললে শ্রবণ করার বিষয় চলে আসে, এটার সাথে ফলে বা অ্যাজ এ রেজাল্ট এর কোনো রিলেশন নাই। এ পর্যন্ত বুঝছো কিনা বলো? আজ না গেলে কাল যাবে, না এখানে বিকল্প, শুধু নাটাই বিকল্প। ডান, ওকে। তারপরে আসো চলাকালীন সময় বা চলাকালীন। এখন চলাকালীনের ভিতরেই তো সময় আছে, তাই না? আমরা যদি বলি যে এসি চলাকালীন সময়ে দরজা বন্ধ রাখুন, খেয়াল করো, এই চলাকালীন
এই চলাকালীন কথাটার ভিতরে কি সময় কথাটা আছে না নাই? আছে তো। তাহলে তুমি চলাকালীন এরপরে সময় বলার দরকার নাই, চলাকালীন শব্দের ভিতরে সময় আছে। তাহলে যদি বলি পরীক্ষা চলাকালীন সময়, পরীক্ষা চলাকালীন সময় ফোন দেবেন না, ফোন দেবেন না, এটা ভুল। চলাকালীন সময় বলতে কোনো কথা নাই, পরীক্ষা চলাকালীন ফোন দেবেন না, এটাই ঠিক। পরীক্ষা চলাকালীন সময় এটা ভুল, এটা বলা যাবে না। পরীক্ষা চলাকালীন বললে হবে। এসি চলাকালীন দরজা বন্ধ রাখুন, এটা ঠিক আছে, কিন্তু এসি চলাকালীন সময় দরজা বন্ধ রাখুন এটা ভুল। চলাকালীন তারপরে সময় বলার দরকার হয় না। এরপরে উদ্দেশ্য বা উদ্দেশ্য, উদ্দেশ্য অর্থ শব্দে বোঝায় হদিস, খোঁজ, লক্ষ্য। আর উদ্দেশ্য মানে হচ্ছে অভিপ্রায়, মতলব, তাৎপর্য। যেমন নদী ধায় সাগর উদ্দেশ্যে, মানে নদী প্রকৃতপক্ষে সাগরকে খুঁজে বা সাগরকে টার্গেট করে যায়। আর আমার কাছে এসব কেন বলো, তোমার উদ্দেশ্য কি, অর্থাৎ তোমার টার্গেট কি। দুটো শব্দই ঠিক, দুটোর অর্থ আলাদা। উদ্দেশ্যে মানে হচ্ছে দিকে, সোজা কথা, এটা অনেকটা টু এরকম অনুসর্গের মতো কাজ করে আর কি, হ্যাঁ, প্রিপোজিশনের মতো। আর উদ্দেশ্য মানে হচ্ছে টার্গেট। এরপরে আসো লক্ষ্য। লক্ষ্য, এই লক্ষ্য শব্দের অর্থ হচ্ছে 1,00,000, ওই যে 100,000, বা দৃষ্টি বা নজর, আমি লক্ষ্য করিনি মানে আমি দেখিনি। আর এই লক্ষ্য মানে হচ্ছে টার্গেট। সুতরাং দুটোর অর্থ ভিন্ন। এই যে আমার লক্ষ্য দেশের উন্নতি করা, আর নিজের সংসারের দিকে তার কোনো লক্ষ্য নেই বা দৃষ্টি নেই, অথবা তার লক্ষ টাকা আছে, তার লক্ষ টাকা আছে, এটাও ঠিক আছে। বুঝছো না বুঝো নাই? তাহলে দুইটা কি, দুইটা দুই ধরনের অর্থ হইলো। এর মানে আমি যদি দুটাকে একটু আলাদা করে লিখি, কোন জায়গায় যে লিখবো, এখানে লিখলাম না, এই লক্ষ্য, লক্ষ্য মানে হচ্ছে দৃষ্টি, আবার লাখ, এই দুটোই হয়। আর এই যে লক্ষ্য, এর অর্থ হচ্ছে টার্গেট। ডান। এখন আসো আমরা এবার প্র্যাকটিসে যাব। বাকি অপপ্রয়োগ ঘটিত ভুল আমরা বলছিলাম, আমরা প্র্যাকটিসে চলে আসছি, যেহেতু আমরা এই কঠিন কঠিন জিনিস অলরেডি পড়া শেষ করে ফেলেছি। এখন প্র্যাকটিস, তো প্র্যাকটিস তুমি তোমার দায়িত্বে করবা, কোনো সমস্যা নেই। আমি এপাশে অশুদ্ধ দিয়ে দিছি, এপাশে শুদ্ধ দিয়ে দিছি। আমি তোমাদেরকে প্র্যাকটিস দেখাই দিব, দিয়ে একটা ব্রেকে যাব। এই যে বহু বচনের এতগুলো এতক্ষণ ধরে পড়লাম, বচনের অপপ্রয়োগ, বহু বচনের ভুল, বিশেষের জায়গায় বিশেষণ দিলে, বাচ্যজনিত ভুল, অপমান হয়েছে হবে না অপমানিত হয়েছি। কারণ অপমানিত হয়েছি মানে এটা হলো প্যাসিভ ভয়েস, আমি তো অপমান করিনি, আমাকে করা হয়েছে, তাহলে অপমানিত। এটা প্রমাণ হয় না, প্রমাণিত মানে কথা প্রমাণ নিজে হইতে পারে না, তারা প্রমাণ করতে হয়, সুতরাং সে প্রমাণিত। বিধি নিজে নিজে লঙ্ঘন হয় না, তারা লঙ্ঘন করা লাগে, অর্থাৎ সে লঙ্ঘিত। বোঝা গেছে? এরপরে হচ্ছে প্রবাদ প্রবচন, তুমি চাইলে এই প্রবাদের কথা মানে একটা জায়গায় একটা দিতে পারো না। 10 চক্রে ঈশ্বর ভূত, কথাটা ভুল। 10 চক্রে ভগবান ভূত। গৃহস্থের খেয়ে বনের মোষ, এটা হলো ঘরের খেয়ে বনের মোষ। হাতে টাকা নিয়ে কারণে চোখে হলুদ ফুল দেখছে, সর্ষে ফুল, সিম্পল। সো এই জায়গাগুলোর প্র্যাকটিস তুমি করতে পারবা, যেহেতু কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ বাক্য দিয়ে দিছি। সো ইটস ইউর জব। আর অপপ্রয়োগের কিছু গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত এটা আমরা দেখব, দেখে মূল যে প্র্যাকটিসটা আছে এখান থেকে তোমাদেরকে ভাই দেখাই দিব, দিলে অপপ্রয়োগ প্রয়োগ শেষ হয়ে যাবে। তোমরা এখন যারা কাজ করবা, এই 3টা স্লাইড গুরুত্বপূর্ণ, এটা দেখতে থাকো। ভাই একটা ব্রেক নিয়ে আসবো। ব্রেক হলো 6 মিনিট। এই ক্লাসটা একটু হাই লেভেলের ক্লাস, এই জন্য দুইবার দুটা ব্রেক দিচ্ছি।
জনগণ, ব্রেক কয়টায় দিছিলাম রে? 9:06 দিছিলাম না? এখানে এক ভাই আছে, সে বলতেছে ব্রেক টাইম নাকি আমি বেশি কাটায় ফেলাইছি। কি কয়? অনুচিত ব্যাখ্যার ক্ষেত্রে বেশি বর্ণনা করব না সামান্য কথা? সামান্য কথা জবাব দিবা। 9:02 দিছিলাম। কি কস? তোদের ভুল হচ্ছে কোথাও। আই ডোন্ট নো। আচ্ছা, অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন যখন ব্যাখ্যা করবা তখন কতটুকু নিবা? তুমি দেখবা 1 নম্বর দেওয়া না 2 নম্বর দেওয়া এটা প্রশ্নের জন্য। 1, 2 অথবা 2.5 নম্বর হইতে পারে। তো মোটামুটি 5 লাইন 6 লাইনের মধ্যে মামলা শেষ করে ফেলবা। অবশ্যই খেয়াল করবা কত নম্বরের বিপরীতে তুমি লিখতেছো। আচ্ছা, আসো এবার অপপ্রয়োগের গুরুত্বপূর্ণ কিছু দৃষ্টান্ত। একটার দিকে হুড়মুড় করে তাকায় তাকায় দেখো। আকণ্ঠ পর্যন্ত, সঠিক প্রয়োগ আকণ্ঠ বা কণ্ঠ পর্যন্ত। এটা একটু আগে ব্যাখ্যা করছি। অশ্রুজল অধীনস্থ করছি। ইদানিং কাল, ইদানিং শব্দের অর্থই হচ্ছে সাম্প্রতিক কাল। ইদানিং শব্দের অর্থ কি? সাম্প্রতিক কাল। সুতরাং ইদানিং বললে আর কালের বলতে হয় না। আশ্চর্য, আশ্চর্যান্বিত, এটা আমি আলাদা পেজে লিখে দিব। ঠিক আছে? দেখো, আমরা আশ্চর্য বস্তু দেখে আশ্চর্যান্বিত হই। এর মানে তুমি যদি বলো আমি আশ্চর্য হয়েছি, এ কথাটা ভুল। আমি আশ্চর্য হইনি, আমি আশ্চর্যান্বিত হয়েছি। ফর এক্সাম্পল, তাজমহলের মতো আশ্চর্য দেখে আশ্চর্যান্বিত হয়েছি। এরপরে যদি কেউ না বুঝে, ওরে গুলি করে দিতে হবে, একদম গুলি করে মারতে হবে। তাজমহলের মতো আশ্চর্য দেখে আশ্চর্যান্বিত হয়েছি। দ্যাট মিনস আমরা যা দেখি সেটা আশ্চর্য, আমরা যেটা হই সেটা আশ্চর্যান্বিত। কেউ যদি বলে আমি আশ্চর্য হয়েছি, ভুল। আমি আশ্চর্যান্বিত হয়েছি, এটা ঠিক। গেছে রে মাথায়? বুঝতে পারছি না পারি নাই? এটা পরীক্ষা কাজে লাগবে। আমরা আশ্চর্য বস্তু দেখে আশ্চর্যান্বিত হই। নিচে উদাহরণে বললাম তাজমহলের মতো আশ্চর্য দেখে আমি কি হয়েছি? আশ্চর্যান্বিত হয়েছি। ক্লিয়ার? ফাইন। এরপরে দাহ্য শক্তি। দহন বা দাহ করা শক্তি বোঝাতে দাহ্য শক্তি লেখা ভুল প্রয়োগ। দাহ্য শব্দের অর্থ যা সহজে দগ্ধ হয় বা দহনযোগ্য। যেমন এই যে বডি স্প্রে বা এই জাতীয় জিনিস আছে, দেখবি ওখানে বলা হয় এক্সট্রিমলি ফ্লেমেবল, মানে খুব মারাত্মক লেভেলের দাহ্য, অর্থাৎ এটা সহজে হয়ে যায়, দগ্ধ হয়ে যায়। তুই যদি আগুনের উপরে, মনে কর চুলাতে আগুন জ্বলতেছে, আমরা বডি স্প্রে দিই না ছেলেরা গায়ে, ওটা ওই জায়গায় মারলে সাথে সাথে ওই জায়গায় বড় আগুন ধরে যাবে। মানে ওটা এক্সট্রিমলি ফ্লেমেবল, ওটা প্রচন্ড লেভেলেই জ্বলতে পারে। তো দাহ্য শক্তি কথাটাই তো ভুল। দাহ্য শব্দের অর্থই যেটা সহজে দগ্ধ হয়, তাই দাহ্য শক্তির স্থলে লিখতে হবে দাহিকা শক্তি, এটা লেখা যাবে। দাহিকা শক্তি মানে দাহ হবার শক্তি, এটা। সুতরাং দাহ্য শক্তি এই শব্দটা ভুল। দাহ্য শব্দের অর্থই হলো যারা সহজে দগ্ধ হয়। এখন তুই হিসাব কর, তুই লেখছ দাহ্য শক্তি, তাহলে এটার অর্থ দাঁড়াবে সহজে দগ্ধ হয় শক্তি, তাহলে ভুল হয়ে গেল। ওকে? এরপরে কেবলমাত্র বা শুধুমাত্র। হয় কেবল, না হয় মাত্র, হয় শুধু, না হয় মাত্র। ব্যাখ্যা বলেছি, উৎকর্ষতা হয় না, শুধু উৎকর্ষ হবে। ভাষাভাষী, এই কথাটাই ভুল, এটা হবে ভাষী। যেমন পৃথিবীতে বাংলা ভাষী মানুষ প্রায় 30 কোটি। বাস, পৃথিবীতে বাংলা ভাষী মানুষ প্রায় 30 কোটি। এরপরে পূর্বাহ্ন অপরাহ্ন, এটারও একটা ব্যাখ্যার দরকার আছে, এখান থেকে দিয়ে দেই। আমরা জানি এই র তারপরে মূর্ধন্য বসে, তাইলে এই যে পূর্বাহ্ন, এই যে উপরে র রেফ হিসেবে গেছে, এটা মূর্ধন্য, মূর্ধন্যটা নিচে হয়। এরপরে বানানের ক্লাসে ভাই দেখাইছি মধ্যাহ্ন, এটা হলো দন্তন্য, আর দন্তন্যটা পাশে হয়। ব্যাস,
ঠিক একই সিস্টেমে যদি বলি অপরাহ্ন, অপরাহ্ন এটা মূর্ধন্য এবং মূর্ধন্যটা নিচে হয়েছে। ঠিক যদি বলি সায়াহ্ন, এখানে র না থাকার কারণে এটা দন্তন্য, আর দন্তন্যটা অবশ্যই পাশে হবে। এরপরে সাম্প্রতিক কালে, এটা বলছি, সাম্প্রতিক বললে আর কাল বলার দরকার নেই। সাম্প্রতিক মানে হচ্ছে কাছাকাছি সময়ের। এরপরে ঠিক এবং সঠিক, কে জানি বলছিল বণিক এদিক দেখ, এই ঠিক এটার যে অর্থ, সঠিক কথার একটাই অর্থ। আধুনিক বাংলা অভিধান অনুযায়ী দুটোই শুদ্ধ। সঠিক মানে নির্ভুল বা প্রকৃত, ঠিক মানে সত্য, নির্ভুল, স্থিরীকৃত, কম বা বেশি নয়। মনে থাকবে? সুতরাং বোথ আর কারেক্ট। তাপদাহ, তাপদাহ এই তাপ শব্দের অর্থ হচ্ছে উষ্ণতা। সো তাপদাহ, এই দাহ মানে উষ্ণতা, তাপ মানে উষ্ণতা, সমান সমান হয়ে যাবে, তাহলে হয়ে যাবে দাহ দাহ। এটা না বলে অনেক গরম বোঝানোর জন্য দাবদাহ কথাটা বলতে হবে। অর্থাৎ আমি এটাকে সহজে বলে দিই, কারণ যেহেতু দুইটা শব্দের মাঝে এটার ঝামেলা। আমরা বলবো এই যে তাপদাহ এটা ভুল, তারপরে হচ্ছে এই দাবদাহ এটা ঠিক। ওই বাক্স পড়ার দরকার নাই, এটা পর। তাপদাহ এটা ভুল, দাবদাহ এটা ঠিক। কারণ তাপদাহ যেটা, তাপ মানেও দাহ, দাহ মানেও দাহ, ভেজাল হয়ে গেল, ক্যারাবেরা হয়ে গেল, এটা বলা যাবে না। বুঝছি না বুঝি নাই, নর্মাল হলেই হবে। এরপরে বৈদেহী বা বিদেহী, দুটা কথাই ভুল। কথাটা হবে হচ্ছে বিদেহ। বিদেহ, কেউ যখন মারা যায় তখন তার যে আত্মা সেটা হচ্ছে বিদেহ আত্মা। সুতরাং দুইটা কথাই ভুল, বৈদেহী বললেও ভুল, বিদেহী বললেও ভুল। বিদেহী আত্মা মানে দেহ থেকে মুক্ত আত্মা, যে আত্মা দেহ থেকে বের হয়ে গেছে। আমাদের সবাইকে একদিন মরতে হবে, তাই না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের সবাইকে মরতে হবে। তো আমরা অনেক সময় শুনি যে কেউ মারা গেলে মাইকে ঘোষণা করা হয় জানাজায় আসার জন্য। এখানে বলা হয় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করুন। এবং এখানে যে ঘোষণাটা হয় সেখানে আমরা দেখবো অনেক সময় অনেক ভুল শব্দের প্রয়োগ করা হয়। সেটা কিরকম আমি বলি, দেখো। প্রথমে বলা হয় যে কে মারা গেছেন, তারপরে বলা হয় তার জানাজার নামাজ, এটা ভুল। তার নামাজে জানাজা, এটা ঠিক। আজ বেলা, এটা মানে একটা টাইম দিয়ে বলা হয় অমুক এলাকার, দেখবি গ্রামে বলে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তো মসজিদ মাঠ প্রাঙ্গণে, যেটা মাঠ ওটাই তো প্রাঙ্গণ, একটা বলতে হবে। মসজিদ প্রাঙ্গণে অথবা মসজিদ মাঠে, দুইটা বলা যাবে না, অনুষ্ঠিত হবে। তারপরে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে, সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে, সকল বহুবচন, ভাইদেরকে বহুবচন, একটা বলতে হবে, একটা। সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইকে, অথবা সকল কথা বাদ দিতে হবে, ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে উক্ত জানাজা শরীক হয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ করছি। বিদেহী কথাটা ভুল, মরহুমের বিদেহ আত্মার মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ করছি। বুঝছো? এই জন্য জানাজার সালাতের যদি এলান শোনো, চেষ্টা করবা সেখানে অ্যাটেন্ড করার। আমরা যারা মুসলমান আমরা জানি কবর খোঁড়া, জানাজার সালাতে অ্যাটেন্ড করা, এগুলো হচ্ছে ভালো কাজ। বিশেষত জানাজার সালাত তো ফরজে কিফায়া। কবর খোঁড়া তোমাকে পরকালের কথা মনে করাই দিবে, এর জন্য এগুলো ভালো। এখন এই বাংলা নিয়ম দেখে মনে জীবনে সব কথা সব ভুল ভুল বলাচ্ছি। হ্যাঁ, মাঠ সংলগ্ন সঠিক কিনা? হ্যাঁ, মাঠের সাথে লাগানো এটা সঠিক। তুমি যদি বলো মাঠ সংলগ্ন পুকুর, ঠিক আছে, মাঠের সাথে লাগানো পুকুর। তারপর যদি বলো মাঠ সংলগ্ন বাগান, মাঠের সাথে ঠিক সন্নিহিত অবস্থায় লাগানো বাগান, এটা ঠিক আছে। তো মসজিদ সংলগ্ন মাঠ, এটাও ঠিক আছে, কথা ঠিক আছে, বুঝছো? তারপরে আসো কৃতি এবং কৃতি, দুটো কথাই ঠিক। তুমি কোথায় কোনটা ব্যবহার করতেছো সেটার উপর নির্ভর করতেছে আর কি। হ্যাঁ, যেমন এই কৃতি দ্বারা কৃতি হয়, দেখো কৃতি বিশেষের অর্থ কাজ, আর কৃতি মানে স্মরণীয়। তাহলে আমি এখানে লিখে দিই, এটা অন্য কালিতে লিখবো, তাহলে সহজে বুঝবা। এ দেখো, কৃতি দ্বারা কৃতি হয়। এবার নিচে লিখি কাজ, এই কৃতি দ্বারা স্মরণীয় হয়। এবার বুঝছো, কৃতি সন্তান মানে এই যে এটা পরেরটা। স্বাক্ষর, স্বাক্ষর এটা হলো আলাদা পেজ লাগবে। দেখো এই যে স্বাক্ষর, এই স শব্দের অর্থ হচ্ছে নিজ, তাইলে হলো
নিজের সিগনেচার, বাস। এরপরে হলো স্বাক্ষর। এই স শব্দের অর্থ হচ্ছে সহ বা সাথে, মানে অক্ষর জ্ঞান আছে এমন বা অক্ষর জ্ঞান সহ, মানে হচ্ছে অক্ষর সহ বা অক্ষর জ্ঞান আছে এমন। দেখো বুঝছো কিনা? এরপরে না বুঝলে আর কোনো মাস্টার নাই যে এই জায়গায় বুঝাই দিতে পারবে। মানুষ মরণশীল না মানুষেরা মরণশীল? কিছু আছে দেখতে এক বচন আসলে বহু বচন, আমরা বচনের ক্লাসে পড়াইছি। যেমন বাজারে লোক জমেছে, লোক কথার সাথে কোনো কিছু যুক্ত নাই, বাজারে লোক জমেছে, একজন জমতে পারে না, এই লোক বলতে বহু বচনে বুঝাইছে, বুঝছো? পোকার আক্রমণে ফসল নষ্ট হয়েছে, পোকাগুলো বলিনি, বলছি পোকা, বহু বচন। সিংহ বনে থাকে, সিংহেরা বলি নাই, সিংহ দেখতে এক বচন, সিংহ বনে থাকে মানে পৃথিবীর সব সিংহই বনে থাকে, এমন কোন সিংহ নাই যেটা বিল্ডিং এ থাকে বা ফ্ল্যাটে থাকে। ঠিক এরকম ভাবে মানুষ মরণশীল বললেই হবে, মানুষেরা বলার দরকার নাই। বুঝতে পারছো? মানুষ কথাটা এখানে জাতি হিসেবে সমস্ত মানুষকে রিপ্রেজেন্ট করছে, সো এটাই বহু বচন। দেখতে এক বচন, আসলে বহু বচন। ওকে, তারপরে আসো পরের টেনে কথা যদি বলি, এটা ক্লিয়ার কি না? স্বাক্ষর আর স্বাক্ষর দুটো কথাই ঠিক, তবে কোনটা কোন জায়গায় ব্যবহার করবা তার উপর নির্ভর করতেছে আর কি। বোঝা গেল? কথা ভুল নাই। যেমন আশ্চর্য আশ্চর্যান্বিত দুটোই ঠিক। আচ্ছা, স্বাক্ষর তাজবিনা প্রশ্ন করেছে, যেমন আমি বললাম তাজবিনাকে স্বাক্ষর পাত্রের কাছে বিবাহ দেব। আমি তো তোর বড় ভাই, সো আমার দায়িত্ব আছে না, ভালো পাত্র দেখে বিয়ে দেব। এবার দেখ বুঝছস কিনা, তাজমিনাকে স্বাক্ষর পাত্রের কাছে বিবাহ দেব, স্বাক্ষর মানে অক্ষর জ্ঞান সম্পন্ন। আমার আপন চাচাতো বোন আছে একটা, বোঝা গেছে, ওর নামও তাজমিনা। তাহলে এই স্বাক্ষর মানে হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন। মূর্খ জামাই নিশ্চয়ই পছন্দ করবি না। আর কি বলবি জীবনে? আর মিস হবে এটা? আমি জানি আর মিস হবে না, সব উল্টাই গেল না। আপন বোন না, আমার আপন চাচাতো বোনের নাম। ওকে, হ্যাঁ, আর ভুলার কথা না। আর ভুললে কেমনে হবে? এখন ঠিক বুঝবা। শেষ হতে অনেক টাইম বাকি, প্রশ্ন করেছ আনিকা খাতুন। হ্যাঁ, আমরা ফজরের নামাজ পড়ে মোনাজাত দিয়ে ক্লাস শেষ করে দেব। তারপরে আসো, ভুল অথচ প্রচলিত কিছু শব্দ। সংস্কৃতি বান হয় না, সংস্কৃতি মান হয়। আচ্ছা তোরা তোরা এক ক্লাসে কোনোদিন এত কিছু শিখছিলিস তোর হোল লাইফে? হাসা করে কবি, একদম সত্যি কথা বল, মিথ্যা কথা বলতে পারবি না। এক ক্লাসে আমাদের সাথে, এটা আমি না, আমাদের ইংলিশ যেদিন হয়, জিকে যেদিন হয়, বাংলা যেদিন হয়, বলতো 2.5 ঘন্টার ক্লাসে কোনোদিন তোরা আগে কোনোদিন এত কিছু শিখছস? বুকে হাত দিয়ে বল, ভাইয়া শিখছি, বল। পারবি? কোনো কোনো 2.5 ঘন্টার সেশনে এত কিছু শিখছস? তো কেন এই ক্লাসগুলো করবি না? এখানে কেন আসা বলবি যে ভাই তাড়াতাড়ি করেন? হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে হতে পারে, খুব রেয়ার ক্ষেত্রে হয়তো সে শিখে থাকতে পারে, তাই না? 95% ক্ষেত্রেই হবে। এটাই তোমার সেই প্রথম এক্সপিরিয়েন্স। সো শিখ ভাইরে, যেদিন চান্স পেয়ে যাবি, এরপরে কি আর তোদেরকে এই কষ্ট আমরা দেব? চান্স পেয়ে গেলে তো ভার্সিটিতে চলে যাবি, একটা ওয়াও ব্যাপার আছে। তার আগে কষ্ট করতে হয়, কষ্ট না করলে কষ্ট মিলে না। একটা গল্প শোনাবো 1 মিনিটে, না শেষের দিকে শোনাই? শেষের দিকে শোনাবো না, ইতিমধ্যে হবে না, ইতোমধ্যে হয়, উপরুক্ত হয় না, উপযুক্ত হয়, অথবা উপরি উক্ত হয়, এটা এভাবেও ঠিক, উপরি উক্ত, এভাবেও ঠিক। সো আমরা আশা করি পারবো। সুস্বাগত হয় না স্বাগত হয়, একত্রিত না একত্র হয়, ভুল অথচ প্রচলিত, ভুল অথচ প্রচলিত, আর তার সঠিক কোনটা পাশাপাশি দিচ্ছি। সো এবার প্র্যাকটিস। সো নাও দিস ইজ ইয়োর জব, এটা তুমি করে ফেলবা। এটা যদি আমি দাঁড়ায় দাঁড়ায় রিডিং পড়তে পারবো, টাইম লাগবে 1 ঘন্টা, তাতে তোমার কোনো লাভ নাই। দৈন্যতা প্রশংসনীয় নয়, ভাইয়া শিখে আসছি। দৈন্যতা হবে না, হবে দীনতা অথবা দৈন্য। মনে পড়ে?
4টা ওয়ার্ড দেখেছিলাম, দারিদ্র অথবা দরিদ্রতা, দৈন্য অথবা দীনতা, একদম খাপে খাপ এখানে দরকার হয়ে গেল। ওকে, সো তোমার কাজ তুমি এখানে করে ফেলবে। এখানে 8-9টা স্লাইড দিয়ে দিছি, আশা করি এই প্র্যাকটিস গুলো থেকে কমন পড়ে যাবে। এরপরে আমাদের বই আছে, আমরা পরীক্ষার মধ্যে যেগুলো দিছি, উইকলি সলিউশন শিট গুলোতে আমরা প্রচুর দিয়ে দেই। সবকিছু মিলে একটা প্রিপারেশন নিবা, নিলে দেখবা যে তোমার চমৎকার প্রিপারেশন হয়ে যাবে। ওকে, না এগুলো পড়াবো না, এগুলো তো প্র্যাকটিসের জন্য দিছি। এখানে ভুলটাও আছে ঠিকটাও আছে। এগুলো যদি আমি এখন সলভ করি তাহলে আমি এতক্ষণ ধরে কি পড়াইলাম, লাভ কি তাইলে? এই যে দরিদ্রের কথা বাসি হলে ফলে, এই বাসি মানে তো হলো বাদ্য, এটা প্রবাদের ভুল। ওখানে বলতে হবে কাঙালের কথা বা গরিবের কথা বাসি হলে ফলে, এই হচ্ছে ব্যাপার। সো আশা করি পারবা। এখন কোনটি শুদ্ধ নয়? মরিচিকা, এটা ভুল। উষা যেটা, এটাও ভুল। নতুন ব্যাকরণ অনুযায়ী শুধু রস্য দিয়ে লিখে, বুঝছো? নতুন ব্যাকরণে শুধু রস্য দিয়ে লিখে, তবে এটাও যে একেবারে ফালাই দেওয়ার মতো এমন না। আর মরিচিকা বানান তো আমরা জানি, এ হলো মরি, তারপরে হলো চিকা। এরপরে আসো, কোন বাক্যাংশটি শুদ্ধ? ষষ্ঠদশ বার্ষিকী হয় না, ষোড়শ বার্ষিক হয়। ষোড়শ বার্ষিকী বানান ভুল, 16তম ভুল। এই বার্ষিকী অতিরিক্ত লেডিস প্রত্যয় যুক্ত করতে হবে না, এটা ভুল। বার্ষিক বললেই হবে। জন্ম বার্ষিক কথাটা ঠিক, জন্ম বার্ষিকী ই না বলাই উত্তম, তাহলে ষোড়শ বলতে হবে, নট ষষ্ঠদশ। এটা বিসিএস এর কোশ্চেন 23-24 আসছে। এটা হলো 41তম বিসিএস এর রিটেনের প্রশ্ন। 41 বিসিএস রিটেন এই প্রশ্নটা আসছিল, কারেকশন করতে দিছিল, বুঝতে পারছো? ওইটা উঠাই দিছিল। ষষ্ঠদশ বার্ষিকী সাধারণ অধিবেশন, এটাকে ঠিক করে লিখতে হচ্ছিল ষোড়শ বার্ষিক সাধারণ অধিবেশন বা সভা, এরকম মনে থাকবে। এটা বিসিএস এর কোশ্চেন, পরে জিএসটি তে আসছে। নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়? উপরোক্ত বাক্যটি, উপরোক্ত কথাটা ভুল, উপরিউক্ত হয় একথা প্রমাণিত হয়েছে। শুদ্ধ নয়, ভুল, ভুল মানে খুঁজে বের করতে বলছে, একথা প্রমাণিত হয়েছে, এটা ঠিক। সব সভ্য মানে সদস্য এসেছেন, এটাও ঠিক। এর আবশ্যকতা নাই, এটাও ঠিক। তাহলে উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। এই উপরোক্ত, এটা হবে উপরিউক্ত বা উপরযুক্ত। কোন বাক্যটা অশুদ্ধ? অন্যভাবে প্রতি ঘরে হাহাকার, আবশ্যক বের কৃপণতা অনুচিত, তার দুর্দমনে অধ্যবসায় সত্যি প্রশংসনীয়, চরিত্রহীন মানুষ পশ্চাদম। আচ্ছা, অন্যভাবে প্রতি ঘরে হাহাকার, ঠিকই আছে, প্রতি ঘরে হাহাকার, প্রতি ঘরে ঘরে বললে ভুল হইতো। আবশ্যক বের কৃপণতা অনুচিত, এটাও ঠিক। দুর্দমনে অধ্যবসায়, এটাও ঠিক। চরিত্রহীন মানুষ পশ্চাদম না হয়, পশ্চদম হয়। এই যে একটা আকার, এটা ভুল। পশুজ কদম, পশ্চদম। নিচের কোন কবিতাংশ শুদ্ধ? ঠাই নাই ভরা সে তরি, ভুল। আমি বঞ্চিত হৃদি পরবাসী, ভুল। উপরে সবগুলোই অশুদ্ধ, অল আর ভুলস। আমি বঞ্চিত ব্যথা। কোন বাক্যটি শুদ্ধ? আমি সাক্ষী দেব না। দেখো, যে ব্যক্তি থাকে, ব্যক্তি নিজে হলেন সাক্ষী, আর ব্যক্তির যে বক্তব্য সাক্ষী হিসেবে, ব্যক্তির যে বক্তব্য সেটা হলো সাক্ষ্য। সুতরাং দুটো আলাদা জিনিস। আমি সাক্ষী, তাহলে আমি সাক্ষী দেব না, ভুল। ভুল, সাক্ষ্য দেব না, সাক্ষ্য দেব না। আমি সাক্ষ্য, এটাও ভুল। আমি সাক্ষ্য দেব না, এটা ঠিক। এরপরে আসো, কোনটি শুদ্ধ বাক্য? তাহার জীবন সংশয়পূর্ণ, সংশয়ময়, সংশয়পূর্ণ, সংশয় ভরা। আমাদের প্র্যাকটিসে দেওয়া আছে, পাবা, তাহার জীবন সংশয়পূর্ণ। এরপরে হচ্ছে, আমিও আমার বাবা ছাতক গিয়েছিলেন, আমিও আমার বাবা ছাতক গিয়েছিলাম, বাক্যটা ভুল। গিয়েছিলেন না, যেহেতু আমি আছি, গিয়েছিলাম হবে। কোন বাক্যটি শুদ্ধ? বৈশিষ্ট্যতা প্রবহমান, প্রজ্বলিত ইতিমধ্যে। বৈশিষ্ট্যতা হয় না, বিশিষ্টতা হয়। প্রবহমান হয় না, প্রবহমান হয়। প্রজ্বলিত ঠিক আছে, ইতিমধ্যে ভুল, ইতোমধ্যে হবে। কোন বাক্যটি শুদ্ধ? তোমার গোপন কথা শোনা না, গোপনীয় হবে। সর্ববিষয়ে বাহুল্যতা, বাহুল্য হবে। দৈন্য সর্বদা মহত্বের পরিচয়, এক নয় সলজ্জিত হাসে, এটাই দৈন্য। দৈন্যতা বললে ভুল হইতো, দীনতা বললে ঠিক ছিল। আর এখানে দৈন্য ঠিক আছে। সলজ্জিত হয় না, সলজ্জ হবে। সলজ্জিত ভুল হবে, সলজ্জ মানে লজ্জা পায়, মেয়েটা হাসলো। কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? পুনঃ পুনঃ ভৌগোলিক গ্রথিত, গ্রথিত। এখানে হচ্ছে ভৌগোলিক, এটা ভুল। এখানে ভৌগোলিক একটা ওকার থাকবে, ভৌগোলিক। কোন বাক্যটিতে অপপ্রয়োগ ঘটেনি? তিনি সন্ত্রাস দূরীকরণে কিছু পরামর্শ দেন, পরবর্তীতে দুজনকে গ্রেফতার করা হয়, এই তথ্য গ্রাহ্যযোগ্য না, সবাই সকল সদস্য। তিনি সন্ত্রাস দূরীকরণ, এটাই। বানান টানান সব দিকে ঠিক আছে। এরপরে পরবর্তী বানান ভুল, দীর্ঘইকার হবে। নিচের কোন বাক্যটি ভুল? যেমন বুনু কচু তেমনি বাগাতে তুল, এটাই তো ভুল। যেমন বুনু ওল
এখানে কচুর জায়গা হবে যেমন বনু ওল তেমনি বাগাতে তোর, এটা ওল হবে, ওল উপরে মনে হয় চন্দ্রবিন্দু আছে একটা। আচ্ছা, তারপরে আসো কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ? সুন্দর, দরিদ্রতা, বিচিত্রতা, আমরা বলছিলাম এটা যে হয় বৈচিত্র্য না হয় বিচিত্রতা, আমি লিখে দিছিলাম মনে করে দেখো, বিচিত্রতা। তারপরে কোনটি অপপ্রয়োগ নয়? দৈন্যতা, পৌরুষত্ব, প্রাবল্যতা, আবশ্যকতা। অপপ্রয়োগ নয়, আবশ্যকতা, এটা হবে প্রাবল্য, এরপরে হবে পৌরুষ, আর যদি ত দিতে হয় তাহলে হবে পুরুষত্ব, এরপরে হবে দৈন্য। এরপরে আসো, তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন, ভুল। তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন, ঠিক। এখানে শুদ্ধ বাক্য খুঁজতে বলছে, তাহলে তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন, এটাই ঠিক। অধ্যয়নে ছাত্রদের তপস্যা, ছাত্রনাং অধ্যয়নং তপ, উপরেরটাই ঠিক। এখানে থেকে অধ্যাপনা ভুল, অধ্যয়ন ভুল, অধ্যাপক ছাত্রদের তপস্যা মারাত্মক ভুল, উপরেরটা ঠিক। কোন বাক্যটির শুদ্ধ প্রয়োগ হয়েছে? অন্যায়ের ফল অনিবার্য, দুর্নিবার্য, ভয়ের। অন্যায়ের ফল অনিবার্য, হবেই হবে, অন্যায় করছো ফল তোমার দিকে আসবেই। দুর্নিবার্য শব্দের অর্থ যেটাকে কষ্ট করে আটকায় দেওয়া যায়, কিন্তু অন্যায়ের ফল আটকায় দেওয়া যায় না, আসবেই, সুতরাং অনিবার্য হবে। কোনটি শুদ্ধ বাক্য? এটি গোপন কথা বলি, গোপনীয় বলি, গুপ্ত গোপনীয়তার কথা বলি, একটি গোপনীয় কথা বলি। তারপরে শুদ্ধ বাক্য কোনটি? দুর্বলতা বশত অনাথিনী বসে পড়লো, অনাথা, অনাথা হয় শব্দটা, এটার প্রতি খেয়াল রাখা, এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষারই মানে এক্সামেরই বাক্য, আমরা খালি স্যাম্পল হিসেবে নিছি। এরপর নর নারী